সবাই তাকে শুধু একটা সাধারণ গ্রামের ছেলে মনে করত, কিন্তু সে আসলে ভবিষ্যতে ইতিহাসের সবচেয়ে মহান রাজা হিসেবে পরিচিত হবে। অনেক বছর আগে গ্রে নামের এক ব্যক্তি অনাথ অবস্থা থেকে উঠে এসে পুরো বিশ্বের বিজেতা হয়ে উঠেছিল। তার সামনে কেউ টিকতে পারেনি, যে তার বিরোধিতা করার সাহস দেখিয়েছে তাকে সে বিন্দুমাত্র দয়া না করে মুছে ফেলেছে। কিন্তু এত ক্ষমতা আর সৈন্যবাহিনী থাকার সত্ত্বেও তার জীবন ছিল অসম্পূর্ণ, কারণ সে ছিল ভীষণ একা। একদিন হঠাৎ তার মনে হলো যেন সে কোনো আলোকিত সমুদ্রে ডুবে যাচ্ছে, আর তখন একটি কণ্ঠস্বর তাকে বলে পরবর্তী জীবনে তাকে আলো খুঁজতে নিতে হবে। সেই মুহূর্তে রাজা বুঝতে পারে তার মৃত্যু হয়ে গেছে। পরের সেকেন্ডে সে একটি ঝাপসা করে চোখ খুলে দেখে দুটি অচেনা মুখ তার উপরে ঝুঁকে আছে। তারা তাকে আর্থার বলে ডাকছে এবং নিজেদের মধ্যে কথা বলছে যে তাদের ছেলে তাদের জীবনে কত আনন্দ আর শক্তি নিয়ে এসেছে। আর্থার কিছুই বুঝতে পারে না এরা কারা, সে এখন কোথায় আছে। তবে একটা বিষয় সে স্পষ্ট বুঝতে পারে, তার পুনর্জন্ম হয়েছে, ওটাও তার আগের জীবনের সমস্ত স্মৃতি আর জ্ঞান সাথে নিয়ে। এক সময়ের মহান রাজা যে এখন একটি সাধারণ শিশু, আর্থারের নামে এই নতুন জীবন তার কাছে অনেকটা অদ্ভুত মনে হয়। সে নিজের শরীর ঠিকমতো কন্ট্রোলও করতে পারে না। যখন তার বাবা মা তার ডাইপার বদলায় তখন সে ভিতরে ভিতরে লজ্জা অনুভব করে। একদিন সে তার বাবাকে জাদু ব্যবহার করে নিজের শরীর শক্তিশালী করতে দেখে, যাতে একাই পুরো ক্ষেত চাষ করতে পারেন। এরপর সে তার মাকে দেখে যে আহত কাউকে জাদুর মাধ্যমে সুস্থ করে তুলতে পারে। আর এখান থেকে আর্থারের মনে কৌতূহল জন্মায়, আর সে বুঝতে পারে এটা তার আগে পৃথিবী না, কারণ এখানে জাদুই বাস্তবতা। শীঘ্রই সে জানতে পারে তার বাবা মা একজন অ্যাডভেঞ্চারার, যিনি প্রায় সময় ওনার বন্ধুদের সঙ্গে দানব শিকারে যান। সে বুঝতে পারে এই পৃথিবীতে প্রত্যেকের কাছে অস্ত্র রাখার স্বাধীনতা আছে, যা একে বিপজ্জনক জায়গায় পরিণত করেছে। এই জন্য আর্থার সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব তাকে শক্তিশালী হতে হবে যেন সে টিকে থাকতে পারে। কিন্তু সমস্যা হলো সে এখন একটি ছোট শিশু যে তার মায়ের লড়ি শুনলে ঘুমিয়ে পড়ে। তবুও সে ধীরে ধীরে নিজের হতাশা কন্ট্রোল করতে শিখে এবং এই শান্ত মুহূর্তগুলো উপভোগ করতে শুরু করে, কারণ আগের জীবনে ঘুমের মধ্যেও তার উপরে হামলার ভয় থাকতো। কয়েক মাস কেটে যাওয়ার পর আর্থার এখন হামাগুড়ি দিয়ে চলতে পারে। সে ঘুমানোর ভান করে যেন তার মা তাকে একা রেখে যান। তারপর চুপি চুপি বাড়ির লাইব্রেরিতে ঢুকে পড়ে, যেখানে নতুন পৃথিবীর সম্পর্কে বই পড়তে শুরু করে। সে জানতে পারে যে মহাদেশে তারা বাস করে তার দক্ষিণে একটি মানব রাজ্য এবং উত্তরে এলফদের দেশ রয়েছে। মানব রাজ্যে একজন মানুষ রাজা শাসন করেন, তবে তার আগের জীবনের মতো এখানে সিংহাসনের জন্য রক্তাক্ত যুদ্ধ হয় না, রাজার সন্তানই উত্তরাধিকারী হয়। এরপর সে জাদু নিয়ে একটি বই খুঁজে পায়। তখন সে বুঝতে পারে এই জাদুর কারণে এই পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তি পিছিয়ে আছে। বইয়ে লেখা আছে মাত্র 1% মানুষ জাদু ব্যবহার করতে পারে। কারো জাদু ক্ষমতা সাধারণত তার বাবা মায়ের উপর নির্ভর করে। ম্যাজিক ব্যবহারকারীদের দুইটা ধরন আছে। প্রথমত হচ্ছে অগমেন্টার, যারা মানা ব্যবহার করে নিজেদের শারীরিক শক্তি ব্যাপকভাবে বাড়ায় এবং যোদ্ধার মতো লড়াই করে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে মেজদের, যারা শরীরের বাইরে মানা ছেড়ে বিভিন্ন মন্ত্র প্রয়োগ করে। আর্থার জানতে পারে তার বাবা একজন মানা অগমেন্টার, কিন্তু তার মায়ের হিলিং ক্ষমতা দেখে সে মনে করে তিনি কোনো সাধারণ মেজ না, তার ক্ষমতার মধ্যে বিশেষ কিছু আছে। কিন্তু আপাতত সে বিষয়টি মাথা থেকে সরিয়ে রাখে, মেজ হওয়ার প্রক্রিয়া সম্পর্কে পড়তে থাকে। বইয়ে লেখা আছে জাদু ব্যবহার করতে হলে একটি মানাকোর তৈরি করতে হয়, যে মানাকোর শরীরের ভিতরে থাকা মানাকে এক বিন্দুতে ঘনীভূত করে তৈরি হয়। বেশিরভাগ মানুষ কৈশোরের সময় এটা অর্জন করতে পারে, আর একটি শক্তিশালী মানাকোর গড়ে তুলতে বছরের পর বছর লেগে যায়। তার আগের জীবনে সে নিজের দেহের অভ্যন্তরীণ শক্তি, যাকে কায় বলা হতো, সেটা নিয়ন্ত্রণ করতে পারত। আর কায়কোর তৈরি করা অনেকটা মানাকোর তৈরির মতোই ছিল। আর্থার নিজের শরীরের ভেতরে মানা ফোকাস করা শুরু করে, এই আশায় যে এটাই হবে নতুন দুনিয়া শক্তিশালী হওয়ার প্রথম পদক্ষেপ। কিন্তু যখনই সে মানাকোর ঘটনার কাছাকাছি পৌঁছায় তখনই তার মা তাকে খুঁজে পেয়ে আবার বিছানায় নিয়ে যান। চোখের পলকে 2 বছর কেটে যায়। একদিন যখন তার মা তার সম্পর্কে ডায়েরি লিখছিলেন, আর্থার বাইরে গিয়ে তার বাবার কাছ থেকে তলোয়ার চালানো শিখতে শুরু করে। আর যখনই সে কাঠের লাঠিকে তলোয়ার ভেবে ঘোরাতে থাকে তখনই তার মা বাইরে আসে, আর তার হাজবেন্ডের উপরে রাগ করেন ছেলেটা ঠিকমতো হাঁটতেই শিখেনি আর তিনি তাকে তলোয়ার শেখাচ্ছে। আর্থারের কাছে এটা মনে শখ ছিল না, কারণ সে এখন ভালো করে বুঝে গেছে এই বাড়ির আসল বস তার মা। মাঝে মাঝে তার মা তাকে কাছের শহরে নিয়ে যায়। আর্থার সেখানে গিয়ে দারুণ খুশি হয়, কারণ এতে সে পৃথিবীকে ভালো করে বুঝতে পারে। নানা ধরনের অস্ত্র, অদ্ভুত সব জিনিস, সবকিছু তাকে আকর্ষণ করে। কিন্তু সবচেয়ে বেশি তাকে যেটা টানে ওটা হচ্ছে ম্যাজিক। আর শহরে থাকলে সে সবচেয়ে বেশি ম্যাজিক দেখার সুযোগ পায়। এসবের পাশাপাশি আর্থার তার বাবা মায়ের সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটায়। যদিও সে বাচ্চার দেহে আটকে থাকাটা তার অস্বস্তিকর লাগে, তবুও সে ধীরে ধীরে শান্তি জীবনকে ভালোবাসতে শুরু করে। তার বাবা মা তার প্রতিটি চাহিদার খেয়াল রাখেন, আর এটা তাকে তার আগের জীবনের কথা মনে করিয়ে দেয়, যেখানে সে একটা পরিবারের জন্য আকুল ছিল, কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি। একদিন সে দেখে তার বাবা নিজের শক্তি বাড়াতে ম্যাজিক অনুশীলন করছে। আর্থার আগ্রহ নিয়ে তা পর্যবেক্ষণ করে আর শিখতে চায়, কিন্তু তার বাবা সর্বোচ্চ চেষ্টা করে মাটি থেকে কষ্ট কয়েকটা পাথর কিলতে পারেন। আর্থার তাতে খুব একটা মুগ্ধ হয় না, কারণ তার মতে হাতে পাথর উঠানো এর থেকে অনেক ফাস্ট হতো। তখন তার মা কাছে এসে তাকে বোঝায় এটা তার বাবার সেরা চেষ্টা ছিল না। আর দ্বিতীয় রাউন্ডে তার বাবার পারফরমেন্স অনেক ভালো হয়। নিজের ওয়াইফকে মুগ্ধ করতে আর্থারের বাবা আবার সমস্ত শক্তি হেলে দেন এবং একের পর এক শক্তিশালী আঘাত করে, যার ফলে মাটি পর্যন্ত কেঁপে ওঠে। এবার আর্থার সত্যি শকড হয়ে যায়। তার মা তখন পুরো আত্মবিশ্বাসের সাথে বলেন বড় হয়ে আর্থার এক শক্তিশালী যোদ্ধা হবে। আর্থার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে চায়, কিন্তু তার মা তাকে ঘুম পাড়াতে নিয়ে যায়।
যায়। পথে লাইব্রেরি পাশ দিয়ে যাওয়ার সময় সে বই পড়ার অনুমতি চায়। তার মা প্রথমে না করে দেয়, কিন্তু তার নিষ্পাপ অনুরোধে শেষ পর্যন্ত তার মন গলে যায়। সে তাকে বইয়ের সাথে একা রেখে তার স্বামীর কাছে চলে যায়। আর তার পুরো শরীরের শক্তি একত্র করে মানাকুর তৈরি করার চেষ্টা শুরু করে, যেটা সে গত 2 বছর ধরে গোপনে অনুশীলন করছিল। আর তখন আর তার শরীরের ভেতরে মানাকুর তৈরি হয়ে যায়। পরের মুহূর্তে এক প্রচন্ড বিস্ফোরণ ঘটে, পুরো বাড়ি কেঁপে উঠে। আর্থারের বাবা তার মাকে বাঁচাতে গিয়ে আহত হয়ে যায়। দুইজনই ভয় পেয়ে যান। তারা ভাবেন হয়তো তাদের ছেলে বিপদে পড়েছে, কিন্তু ভিতরে ঢুকে তারা অবাক হয়ে যায়। আর্থার সোনালী আলোয় মোড়ানো অবস্থায় বাতাসে ভাসছে। তখন সে গর্বিত এক হাসি দিয়ে বলে এখন সে অবশেষে ম্যাজিক ব্যবহার করতে পারে। সে মাটিতে নেমে তাদের দিকে আসতেছিল, কিন্তু তখন ছাদের ধ্বংসাবশেষ তার উপর পড়তে শুরু করে। আর্থার ভয় পেয়ে যায়। আর তার মনে হয় এটাই হয়তো তার জীবনের শেষ, কিন্তু তার বাবা মা বিন্দুমাত্র দ্বিধা না করে তার দিকে ছুটে যান এবং নিজেদের শরীর দিয়ে তাকে রক্ষা করেন। সেই মুহূর্তে আর্থার প্রথমবার উপলব্ধি করে তার বাবা মায়ের স্বভাব প্রবৃত্তি শুধু তাকে রক্ষা করা। তারা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। আর্থার সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায়। তার আগের জীবনে সে এমন অনুভূতি কখনো পায়নি। সেখানে বাবা মা শুধু গর্ব আর প্রত্যাশাই দেখাতেন, এর থেকে বেশি কিছু না। এই নতুন অনুভূতি কি ভাবতে ভাবতে আর্থারের চোখে জল এসে যায়, আর অবচেতন ভাবে সে তার মায়ের বুকে জড়িয়ে পড়ে। কয়েক বছর পর আর্থার এক কিশোরে পরিণত হয় এবং তার বাবার কাছ থেকে যুদ্ধ কৌশল শিখতে শুরু করে। তারা দুজন বাগানে একে অপরের মুখোমুখি দাঁড়ায়, যেখানে রেনল্ড মানে তার বাবা তাকে নিজের স্পেশাল গ্লাভস দিতে চান, কিন্তু আর্থার না করে দেয়, কারণ সে জানে এই বসে সে এগুলো সামলাতে পারবে না। এর বদলে সে একটা কাঠের শট তুলে নেয়, আর তার বাবাও এমনটাই করে। কোনো দেরি না করে আর্থার আক্রমণ শুরু করে, আর টানা 3টি আঘাত করে, কিন্তু রেনল্ড অনেক বেশি শক্তিশালী আর সহজে প্রতিটি আঘাত ঠেকিয়ে দেয়। আর্থার বুঝে যায় তার বাবা মানা ব্যবহার করে কাঠের তলোয়ারকে শক্তিশালী করছে। সেও একই কাজ করার সিদ্ধান্ত নেয় এবং নিজের সমস্ত শক্তি কাঠের তলোয়ারে ঢেলে দেয়। কয়েক মুহূর্ত পর সে আবার তার বাবার দিকে ছুটে যায়, আর এবার রেনো সত্যি অবাক হয়ে যায় যখন আর্থারের আঘাতে তার প্রতিরক্ষার কাঠের অস্ত্র মাঝখান থেকে ভেঙে যায়। আর্থার হেসে বলে তার কাঠ বোধহয় ভালো ছিল, কিন্তু রেনো শান্তভাবে জবাব দেয় আসল ব্যাপার হলো দক্ষতা। তবুও তিনি বুঝতে পারেন আর্থার এক বিরল প্রতিভা। এই জন্য কঠিন সিদ্ধান্ত নিয়ে তিনি তার ওয়াইফকে বলেন আর্থারকে শহরের বাইরে কোনো দক্ষ শিক্ষকের কাছে পাঠানো উচিত। তার মা এলের সম্পূর্ণ আপত্তি জানায়, কারণ তিনি তার 4 বছরের ছেলেকে দূরে পাঠাতে চান না। রেনল্ড বুঝে এত অল্প বয়সে আর্থারের শক্তি অস্বাভাবিক, আর সে সঠিক নির্দেশনা না পেলে তা বিপজ্জনক হতে পারে। এর আগে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আর্থার নিজে বলে ওঠে আমরা সবাই একসাথে যাব। আইডিয়াটা যদিও অদ্ভুত, কিন্তু শেষ পর্যন্ত তার বাবা মা রাজি হয়ে যায়। কয়েকদিন পর রেনল্ড আর অ্যালেস তাদের পুরনো দলের সদস্যদের সাথে যোগ দেয়। আর্থার সবাইকে ভদ্রভাবে নিজের পরিচয় দেয়। দলে ছিল অ্যাডাম, লিরা, অ্যাঞ্জেলা, কাউই, ওয়েন, হেলেন, আর্চার আর জেসমিন। যে কোনো একটা কারণে অদ্ভুত দৃষ্টিতে আর্থারের দিকে তাকিয়ে থাকে। তাদের যাত্রা শুরু হয়ে যায়। আর্থার খেয়াল করে এই পৃথিবীর পরিবহন ব্যবস্থা এখনো বেশ পুরনো। তার আগের জীবনে যেখানে এয়ার ট্যাক্সির সর্বত্র ছিল, এখানে এখনো গরুর গাড়ি ভরসা। এরপরে তারা খাবারের জন্য এক জায়গায় থামে, কিন্তু খাবারের বন্ধে জঙ্গলে দানবেরা বেরিয়ে আসে আর পরিকল্পনা ভেস্তে যায়। জেসমিন মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে, তার 2টি ড্যাগার বের করে সামনে যে নেকড়ে পায় তাকে কেটে ফেলে। রেনল্ড, অ্যাডাম আর হেলেন নিজের অস্ত্র দিয়ে অনেক দানবদের শেষ করে। এদিকে ডার্ডেন আর অ্যাঞ্জেলা তাদের ম্যাজিক ব্যবহার করে বাকি দানবদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়। সেই রাতে তারা দানবদের মাংস খায়। একটু পরে অ্যালেস খেয়াল করে রেনল্ডের হাত এখনো রক্তাক্ত। সে তাকে সুস্থ করার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গে দলের অন্য সদস্যরা প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করে। এতে আর্থার কিছুক্ষণের জন্য বিভ্রান্ত থাকে। তারপর সে বুঝতে পারে তার মা একজন অত্যন্ত বিরল হিলার মেজ, আর এই কারণে তাকে সবসময় অপহরণের ঝুঁকিতে থাকতে হয়। এই কারণে তারা শহর ছেড়ে গ্রামে লুকিয়েছিল। তার হিলিং ম্যাজিক নিখুঁতভাবে কাজ করে। এরপর অ্যাডাম বলে তার একটু অনুশীলন দরকার। সে আর্থারকে ট্রেনিং এর জন্য ডাকে। আর্থার এতে রাজি হয়। অ্যাডাম তার বর্ষায় ধারালো অংশ কাপড় দিয়ে মুড়ে নেয় যেন গুরুতর কোনো আঘাত না লাগে। দুইজনে অস্ত্রবানা দিয়ে চার্জ করে প্রস্তুত হয়, কিন্তু অ্যাডাম স্তব্ধ হয়ে যায় যখন আর্থার প্রথমে ম্যাজিক দিয়ে নিজের গতি বাড়িয়ে লাইটনিং ফাস্ট অ্যাডামের দিকে ধেয়ে যায়। আর হঠাৎ অদৃশ্য হয়ে তার পিছনে উপস্থিত হয়। অ্যাডাম পুরোপুরি হতভম্ব হয়ে যায়। দুর্ভাগ্যবশত তখনই আর্থারের পা একটু পিছলে যায়, আর সেই এক মুহূর্তে অ্যাডাম পাল্টা আঘাতের সুযোগ পায়। দেখতে দেখতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর্থারের ক্ষমতা দেখে সবাই বিস্মিত হয়ে যায়, কিন্তু তার হালকা শরীরের কারণে সে আকাশে ছিটকে যায়। অবস্থা খারাপ হওয়ার আগে অ্যাঞ্জেলা তার উইন্ড ম্যাজিক ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয়। আর্থার নিরাপদে মাটিতে নেমে আসে। এদিকে দলের অন্যরা অ্যাডামকে বকাঝকা করে, কারণ সে একটা ছোট ছেলের সাথে বেশি কঠোর হয়েছে। অ্যাডাম নিজেকে সাফাই দিয়ে বলে ছেলেটা দেখতে যেমন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু কেউ তার কথা খুব একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে জেসমিন আর্থারের দক্ষতায় বেশ মুগ্ধ, আর সে তার কৌশল নিয়ে প্রশ্ন করতে থাকে। পরের কয়েকদিন অনেক দ্রুত কেটে যায়। আর্থার দলে প্রায় সবার সাথে অনুশীলন করে, একসাথে খায়, ঘুমায়, এরপরে আবারও প্র্যাকটিস করতে নেমে যায়। সে অ্যাডামের কাছ থেকে কাছাকাছি যুদ্ধ কৌশল শেখে, রেন্ডের কাছ থেকে শারীরিক শক্তি অনুশীলন, হেলেনের কাছ থেকে তীরন্দাজ, আর জেসমিনের কাছ থেকে দ্রুত দৌড়ানো। আর এমনটা মনে হয় জেসমিনের সেই ছোট ছেলেটাকে বেশ পছন্দ হয়ে গেছে। একদিন জেসমিন মজা করে তার ছোট তলার একটু বেবি অয়েল মেখে তাকে মিউজিক পার্টিতে নিয়ে যাওয়ার ভান করে, কিন্তু তার মা চান না আর্থার ঝুঁকিতে পড়ুক, এর জন্য সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে নেয়। কিছুদিন পর তারা আবার গরুর গাড়িতে যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎ অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় আর তাদের সেখানে থামতে হয়। পরের মুহূর্তে
মুহূর্তে তীরের বৃষ্টি তাদের দিকে নেমে আসে। আর্থার সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা ডাকাতদের অতর্কিত হামলা। রেনল্ড আর অ্যাডাম চিন্তা না করে গাড়ির সামনে লাফিয়ে পড়ে। অ্যাঞ্জেলা তার উইন্ড ম্যাজিক দিয়ে তাদের দিকে আসা তীরগুলো মাঝ আকাশে উড়িয়ে দেয়। আর্থার বাইরে তাকিয়ে দেখে তারা চারদিক থেকে ডাকাতদের ধারা ঘেরা। এক চতুর ডাকাত নেতা তাদেরকে আদেশ দেয় অ্যালেস আর আর্থারকে কোনো ক্ষতি করা যাবে না, বাকিদের মেরে ফেলতে হবে, কারণ এদের জীবিত ধরে বেশি দামে বিক্রি করা যাবে। সব ডাকাতরা উন্মুক্ত হয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রেনল্ড আর তার সঙ্গীরা একের পর এক ডাকাতকে মারতে থাকে। আর্থার স্পষ্ট দেখতে পায় ব্যক্তিগত শক্তির দিক থেকে তার দল অনেক বেশি শক্তিশালী। আসল সমস্যা শুরু হয় যখন ডাকাতরা তাদের সংখ্যার সুবিধা নিয়ে ঘিরে ফেলে। দীর্ঘ লড়াইয়ে দলের সদস্যরা ক্লান্ত হয়ে পড়তে থাকে। তখন ডাকাত নেতা সরাসরি রেনল্ডের মুখোমুখি হয় এবং তাকে প্রচন্ড আঘাতে ছুড়ে মারে সেই গাড়ির উপরে যেখানে আর্থার বসেছিল। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। অ্যালেস সঙ্গে সঙ্গে রেনল্ডের সাহায্যে এগিয়ে যায়, কিন্তু রেনল্ড তাকে ম্যাজিক ব্যবহার করতে নিষেধ করে, কারণ এতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সে নিজে দাঁড়িয়ে আর্থারকে বলে সে যেন তার মাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়, কারণ ডাকাত নেতাকে সে নিজেই সামলাবে। আর্থার স্পষ্ট লড়াই করতে চায় আর আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে এই গুন্ডাদের সামলাতে পারবে, কিন্তু তার বাবা চিৎকার করে ওঠেন, তোমার সত্যি তোমার মাকে রক্ষা করতে ব্যবহার করো, কারণ সে গর্ভবতী। এক মুহূর্তের জন্য আর্থারের মাথায় আসে এরা এত কিছু করার সময় কখন পেল, কিন্তু সে আর দেরি না করে অ্যালেসকে নিয়ে দৌড় দেয়। ডাকাত নেতা তাদের পিছু নিতে চায়, কিন্তু রেনল্ড তার উপরে আবার আক্রমণ করে, যার কারণে তাকে প্রতিরক্ষায় যেতে হয়। এদিকে আর্থার দৌড়াতে থাকে, কিন্তু কিছু দূর যেতে তার পথ কয়েকজন শত্রু ঘিরে ফেলে। সৌভাগ্যবশত তার সঙ্গীরা অত্যন্ত পেশাদার আর এক এক করে সব ডাকাতকে শেষ করে দেয়। সে দ্রুত ধন্যবাদ জানিয়ে আবার পুরোগতিতে ছুটতে থাকে, কিন্তু হঠাৎ এক মেষ তাদের উপরে আক্রমণ করে আর তার উন শক্তি দিয়ে সরাসরি আঘাত করে। আর্থার সিদ্ধান্ত নেয় প্রথমে তার মাকে নিরাপদে সরাতে হবে, কিন্তু আঘাতের সবচেয়ে বেশি প্রভাব পড়ে তার উপর, আর সে বাতাসে ছিটকে সোজা সেই পাহাড়ের নিচে পড়ে যায়। পড়তে পড়তে সে মনে মনে ঠিক করে সে একা মরবে না। কোমরের রশিবাদে ড্যাগা সে আক্রমণকারী দিকে ছুড়ে দেয়, শত্রু তার সঙ্গে নিচে পড়ে যায়। ডার্ট আর অ্যাঞ্জেলা দ্রুত ম্যাজিক ব্যবহার করে ছোট্ট আর্থারকে বাঁচানোর চেষ্টা করে। অ্যালেস চোখে জল নিয়ে তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু এই পুরো মুহূর্তে আর্থার অদ্ভুত এক শান্তি অনুভব করে, যেন সে কিছু অর্জন করে নিয়েছে। সে ভাবতে থাকে এটাই কি সুখ। ঠিক তখনই তার চোখে জল আসে, কারণ সে বুঝতে পারে সে বড় ভাই হতে যাচ্ছিল, কিন্তু হয়তো এই জীবন এখানেই শেষ। কিন্তু পড়ে যাওয়ার পর যখন আর্থার চোখ খুলে সে দেখে সে এখনো বেঁচে আছে। সে বিভ্রান্ত হয়ে চারপাশ দেখে, হঠাৎ তখন তার নিচের মাটি কাঁপতে শুরু করে আর তার দিকে কিছু একটা এগিয়ে আসছে। উঠে দাঁড়াতে গিয়ে সে দেখে এক ভয়ঙ্কর দানব তার নাম ধরে ডাকছে। এটা শুনে আর্থার ভয়ে জমে যায়, কিন্তু সে জন্মগত যোদ্ধা যে লড়াই না করে হার মানবে না। সে দানবের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দানব সহজে তাকে দূরে ছুঁড়ে ফেলে। কষ্ট করে উঠে দাঁড়ানোর পর দানব তাকে বলে তার এখনো অনেক কিছু শেখার বাকি। তারপর সে আশ্বাস দিয়ে বলে আমি তোমার শত্রু নয়, বরং তোমার বন্ধু। আর্থার কিছুই বুঝতে পারে না এটা আসলে কি হচ্ছে। হঠাৎ দানবটি তার জন্য ফল তুলতে শুরু করে, তখন সে বলে আগে তোমাকে খেতে হবে, তারপর কথা হবে, না হলে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। অন্য কোনো উপায় না দেখে আর্থার দ্রুত খেয়ে নেয়। খাওয়ার পর সে জিজ্ঞেস করে তার বাবা মা কি ঠিক আছেন। দানবটি তাকে এক দৃশ্য দেখায় যেখানে তার বাবা মার তাদের বন্ধুরা ডাকাতদের সঙ্গে লড়াই করেছিল, আর এখন সেই রাস্তায় ডাকাতদের লাশে ভরা ছিল। ডেমন জানায় যে তার আপনজনের সবাই বেঁচে আছে এবং কয়েকদিন আগে আবার যাত্রা শুরু করেছে। এই কথা শুনে আর্থারের চোখে স্বস্তির জল আসে। সে দানবের নাম জানতে চায়, যেন তাকে ঠিকমতো ধন্যবাদ জানাতে পারে। দানবটি নিজের নাম বলে সিলভিয়া। কয়েকদিন কেটে যায়, আর্থার এখনো সিলভিয়ার গুহায় থাকে। ক্ষত পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত সে ফল খেয়ে দিন কাটায়। সে যত দ্রুত সম্ভব তার বাবা মায়ের কাছে ফিরতে চায়, কিন্তু সিলভিয়া জানায় এটা এত সহজ না, কারণ মাঝখানে এমন এক জঙ্গল আসে যা ভয়ঙ্কর দানব আর ক্রিমিনালস দিয়ে ভরা। তবে সিলভিয়ার কাছে আরেকটি উপায় আছে, যেটা স্পেস টাইমের একটি ছিদ্র তৈরি করে সরাসরি পৌঁছে দেওয়া, কিন্তু এতে অনেক সময় লাগে। আর্থার বিষয়টি বুঝতে পারে। সিলভিয়া যখন স্পেস টাইম পোর্টাল তৈরি করার প্রস্তুতি নিচ্ছে, তখন সে নিজের দক্ষতা অনুশীলন চালিয়ে যায়। ধীরে ধীরে তার কাছে পরিষ্কার হয়ে যায় সিলভিয়া দেখতে যত ভয়ঙ্কর ডেমনের মতো হোক, বাস্তবে সে অত্যন্ত নরম মনের, আর তার চেয়েও বড় কথা সে সত্যি আর্থারের প্রতি আন্তরিকভাবে যত্নশীল। একদিন আর্থার যখন নিজের মানা করে মনোযোগ দিয়ে অনুশীলন করছিল, তখন সিলভিয়া সিদ্ধান্ত নেয় সে তাকে এমন একটি কৌশল শেখাবে যা সাধারণত মানুষ জানেই না। সে উন থেকে সরাসরি মানা শক্তি সংগ্রহ করে আর নিজের হাতে একটি গণশক্তির বল তৈরি করে। এটা দেখে আর্থার সত্যি অবাক হয়ে যায়, কারণ এমন কিছু সে আগে কখনো দেখেনি। সিলভিয়া তখন ব্যাখ্যা করে অধিকাংশ মানুষ মনে করে তারা হয় মানা শোষণ করতে পারে, নয়তো সেটা ব্যবহার করতে পারে। দুইটা একসাথে কখনো সম্ভব না, কিন্তু প্রকৃতিতে এমন অনেকে আছে যারা একই সময় দুইটা কাজ অনায়াসে করতে পারে। সে আর্থারকে এই কৌশল শেখাতে প্রস্তুত হয়, কিন্তু তার আগে সে একটি প্রশ্ন করে তুমি যদি অনেক শক্তিশালী হয়ে ওঠো, তাহলে সেই শক্তি দিয়ে তুমি কি করবে? আর্থার কিছুক্ষণ ভেবে সোজা সাপটা উত্তর দেয় স্ট্রং হওয়ার পর আমি তাদের সবাইকে মেরে ফেলবো যারা আমার আপনজনদের আঘাত করার চেষ্টা করবে। এই উত্তর শুনে সিলভিয়ার আচরণ বদলে যায়। সে আর্থারকে দূরে ঠেলে দেয়। আর্থার রেগে যার বিভ্রান্ত হয়, কিন্তু সিলভিয়া তাকে শান্তভাবে জানায় সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে, কারণ সে এমন কাউকে নলেজ দিতে পারে না যার চিন্তা কেবল হিংস্র আর বিকৃত। আর্থার এটা শুনে স্তব্ধ হয়ে যায়, কারণ তার আগের জীবনে তাকে এটাই শেখানো হয়েছিল শত্রুকে হত্যা করলে শক্তি পাওয়া যায়। কিন্তু যখন সিলভিয়া তাকে জিজ্ঞেস করে সবসময় হিংসা নিয়ে ভাবতে তোমার ভালো লাগে, তখন তার কাছে কোনো উত্তর থাকে
থাকে না, সে চুপ করে যায়। সিলভিয়া তখন বলে শক্তি শুধু ধ্বংসের জন্য হয় না, আর সে চায় না আর্থার নিজের জীবন রক্ত ও সহিংসতায় নষ্ট করুক। তার কথা আর্থারের হৃদয় ছুঁয়ে যায়, আর তার এমনটা ফিল হয় সিলভিয়া যেন তার আগের জীবনের সম্পর্কে সবকিছু জানে। সে আবার একই প্রশ্ন করে, শক্তিশালী হলে তুমি কি করবে? এবার আর্থার একটু থেমে সৎভাবে উত্তর দেয়, আমি তাদের রক্ষা করব যাদের আমি সত্যি ভালোবাসি। এই উত্তর শুনে সিলভিয়া সত্যি খুশি হয়ে যায়, আর সে আর্থারকে পরিবেশ থেকে সরাসরি মানা সংগ্রহ করার কৌশল শিখাতে শুরু করে। আশ্চর্যজনক ভাবে আর্থার খুব দ্রুত তা করে ফেলে। উত্তেজিত হয়ে যখন সে নিজের অগ্রগতি দেখাতে সিলভিয়ার দিকে দৌড়ে যায়, ঠিক তখনই সিলভিয়া তাকে গুহার ভিতরে ঠেলে দেয়, যার কারণে আর্থার পাথরের মাঝে চাপা পড়ে যায়। তখন সে সম্পূর্ণ হতবাক, কিন্তু সিলভিয়ার টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে আর তাকে চুপ থাকতে বলে। কিছুক্ষণ পর সিলভিয়ার মতো আরেকটি ডেমন সেখানে উপস্থিত হয় এবং তাকে ফিরে যেতে বলে। সিলভিয়া স্পষ্টভাবে অস্বীকার করে। উত্তরে সেই দানব তার দিকে এক শক্তিশালী পাওয়ার গোলা ছুড়ে মারে। আর্থার ভিতর থেকে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সিলভিয়া তাকে আশ্বস্ত করে বলে সে ঠিক থাকবে। এরপর সিলভিয়া নিজের আসল শক্তি উন্মুক্ত করে, তার ডেমন সদৃশ্য শরীর ভেঙে যেতে থাকে এবং সে এক মহিমান্বিত সাদা ড্রাগনে রূপান্তরিত হয়। সে সামনে থাকা ডেমনের উপরে এক আলোক রশ্মি নিক্ষেপ করে, যেটা সে কষ্টে তা ব্লক করতে পারে। ডেমন তাকে সতর্ক করে এত বিপুল শক্তি ব্যবহার করার কারণে তাকে ভয়ঙ্কর মূল্য দিতে হবে, কিন্তু সিলভিয়া শান্তভাবে বলে তার জীবনের জন্য তার কোনো আফসোস নেই। কোনো মতে ডেমন তার অ্যাটাক থামিয়ে দেয় এবং তার অন্ধকার শক্তির একাধিক তরঙ্গ ছড়িয়ে দেয়। আর্থারকে রক্ষা করতে গিয়ে সিলভিয়ার মনোযোগ সামান্য বিচলিত হয়। সুযোগ পেয়ে ডেমন তাকে শক্তিশালী আঘাতে অচেতন করে ফেলে। সিলভিয়া বুঝতে পারে এই যুদ্ধ চলতে থাকলে আর্থারও বিপদে পড়বে, এই জন্য সে তাকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে তার শেষ পাওয়ার দিয়ে সময়কে সাময়িকভাবে থামিয়ে দেয় আর আর্থারকে বাইরে ডেকে বলে এখন তোমাকে বাড়ি ফিরতে হবে। সে স্পেস টাইমে একটি পোর্টাল খুলে দেয় আর জানায় যে এই পথ সরাসরি তার পরিবারের কাছে নিয়ে যাবে না, কিন্তু এখন সে এতটাই শক্তিশালী হয়েছে যে নিজে টিকে থেকে তাদের খুঁজে নিতে পারবে। আর্থার বুঝে যায় সিলভিয়া তার জন্য আত্মত্যাগ করছে আর তার হৃদয় একেবারে ভেঙে যায়। সিলভিয়া তাকে প্রতিশ্রুতি দিতে বলে সে যেন নিজের শক্তি সবসময় প্রিয়জনদের রক্ষার জন্য ব্যবহার করবে। বিদায় উপহার হিসেবে সে তাকে একটি ক্রিস্টাল আর একটি পালক দেয় আর বলে এগুলো ভালো করে খেয়াল রেখো। তারপর সে আর্থারকে আলতো করে চুমু খায়, সঙ্গে সঙ্গে আর্থারের দুই বাহুতে সোনালী ট্যাটু ফুটে ওঠে। সিলভিয়া জানে সঠিক সময় এলে সে নিজে এর অর্থ বুঝে যাবে, কিন্তু এখনকার জন্য এটাই শুধু বিদায়। সে আরো স্বীকার করে পোর্টাল বানাতে এত সময় লাগেনি, সে ইচ্ছা করে দেরি করেছিল কারণ আর্থারের সাথে কাটানো মুহূর্তগুলো তার সত্যি খুব ভালো লেগেছিল। এই কথা শুনে আর্থার কেঁদে ফেলে। সে উপলব্ধি করে এই মুহূর্তে তাকে রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী সে না, যদিও সে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। সিলভিয়া বলে এই পরিস্থিতিতে সে ভুল না, আর তাকে দ্রুত যেতে হবে। আর্থার তখন আবেগে বলে তুমি ড্রাগন হও বা দানব আমার কিছু যায় আসে না, তুমি আমার পরিবার আর পরিবারকে কখনো ফেলে যাওয়া যায় না। সিলভিয়া মৃদু হেসে বলে তার তো আগে একজন মা আছে। তখন আর্থার সিদ্ধান্ত নেয় সে তাকে দাদি বলে ডাকবে। একথা শুনে ড্রাগনের চোখে অশ্রু ঝরে পড়ে। এরপরে সিলভিয়া তাকে পোর্টালের দিকে ঠেলে দেয় আর আর্থার ক্রিস্টাল ও পালক শক্ত করে ধরে, কিন্তু পোর্টালে ঢোকার আগে সে একবার পিছনে তাকায় আর ঠিক তখনই অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায়। সে চলে যাওয়ার পর সিলভিয়া বাকি শক্তি দিয়ে সময়কে স্বাভাবিক করে দেয় আর সেই মুহূর্তে ডেমন আবার তার উপরে হামলা করে। সিলভিয়া মাটিতে পড়ে যায় যখন ডেমন নিজের বিজয় নিশ্চিত করতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে সিলভিয়া সে শক্তিটুকু জড়ো করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার উপরে ভয়ঙ্কর হামলা করে। অন্যদিকে আর্থার পোর্টালের ভিতর দিয়ে অতিক্রম করছিল। হঠাৎ সে আবার সিলভিয়ার কণ্ঠ শুনতে পায়। সিলভিয়া বলে দুঃখ পাওয়া স্বাভাবিক, কিন্তু সেই দুঃখকে একদিন আনন্দে বদলাতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর্থার ভেঙে পড়া কণ্ঠে বলে সে এমনটা করতে পারবে না, কিন্তু সিলভিয়া কনফিডেন্স নিয়ে বলে সে জানে আর্থার পারবে, কারণ সে তার আগের জীবনের সবচেয়ে শক্তিশালী রাজা ছিল। এই কথা শুনে আর্থার পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ সিলভিয়া তার আগের জীবনের কথা কিভাবে জানে। সে জানতে চায় এই দুনিয়া তাকে কি সিলভিয়া নিয়ে এসেছে, কিন্তু প্রশ্ন করার আগে সে পোর্টাল থেকে বাইরে এসে পড়ে। সিলভিয়ার জন্য কিছুক্ষণ কাঁদার পর আর্থার নিজেকে সামলে নেয় আর সে ক্রিস্টালটি নিজের থলেতে রেখে দেয়, আর এখান থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। চারদিকে তাকিয়ে সে বুঝতে পারে সে এক বিপজ্জনক ঘন জঙ্গলের মাঝে এসে পড়েছে, আর তখনই সে দূর থেকে এক মেয়ের চিৎকার শুনতে পায়। এক মুহূর্ত দেরি না করে সে গাছের ডাল টপকে তার দিকে ছুটে যায়। কিছু দূর এগিয়ে সে দেখে কয়েকজন ডাকাত যারা এক বেটে এলফ নিয়ে কিডন্যাপ করেছে। তারা আলোচনা করছে তাকে 3টি দ্বীপের একটিতে বিক্রি করে প্রচুর টাকা রোজগার করবে। এই দৃশ্য দেখে আর্থারের মনে পড়ে যায় কিভাবে একসময় তার নিজের দল ডাকাতদের আক্রমণের শিকার হয়েছিল, আর স্পষ্ট বোঝা যায় এরা ওই মেয়েটির সাথে ভয়ঙ্কর কিছু করতে চলেছে। মেয়েটির অসহায় অবস্থা দেখে আর্থারের ভেতর রাগ জেগে ওঠে, কিন্তু সিলভিয়াকে দেওয়া প্রতিশ্রুতি মনে করে সে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে আনে আর সে সিদ্ধান্ত নেয় সরাসরি আক্রমণ না করে ডাকাতদের অনুসরণ করবে, কারণ তার ধারণা এরা তাকে নিশ্চয়ই কোনো মানব বসতিতে নিয়ে যাবে। সন্ধ্যা হওয়ার পর ডাকাতরা যখন একটু বিশ্রাম নেয়, তারা মেয়েটিকে বিক্রি করার আগে তার সঙ্গে অশালীন আচরণের কথা বলতে শুরু করে। আর এবার আর্থারের ধৈর্য ভেঙে যায়, সে আক্রমণের প্রস্তুতি নেয়। তখনই তার নজরে আসে ডাকাতরা জাদুকরী রঙের মাধ্যমে কিছু বন্য দানবকে নিয়ন্ত্রণ করছে। আর্থার পশুগুলোর দিকে কিছু বাদাম ছড়িয়ে দেয় যেন পশুরা সতর্ক হয়ে জোরে জোরে গর্জন করতে থাকে। ডাকাতরা ঘাবড়ে যায়, কারণ এত শব্দে আশেপাশে আরো দানব আকৃষ্ট হতে পারে। একজন এগিয়ে গিয়ে পশুগুলোকে মারধর করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই সুযোগের অপেক্ষাতে ছিল আর্থার। তখন সে নিজের হাতে মানা দিয়ে একটি ধারালো ব্লেড তৈরি করে আর পিছন থেকে আঘাত করে।
পড়ে। সে লোকটির ছুরি কেড়ে নেয়, কিন্তু আরেক ডাকাত সেখানে এসে পড়ে। আর্থার তাকে দ্রুত মেরে ফেলে, কিন্তু তখন সে বুঝতে পারে তার শরীরে আর আগের মতো শক্তি নেই যে মুভ করতে পারবে। এরপরে তৃতীয় ডাকাত সঙ্গীদের খুঁজতে এসে পড়ে। আর্থার তৎক্ষণাৎ আক্রমণ করে, কিন্তু শুধু তার পায়ে আঘাত লাগে। আর তখন ডাকাত লোকটি চিৎকার করে সতর্ক করে, সাবধান, সামনে এক তরুণ জাদুকর আছে। 4 নম্বর ডাকাত এটা শুনে উত্তেজিত হয়ে ওঠে, কারণ এত অল্প বয়সী জাদুকরই রিয়ার হয়, আর তাকে জীবিত ধরলে প্রচুর টাকা পাওয়া যাবে। সে তলার নামে জাদু ব্যবহার শুরু করে। মুহূর্তে সে শক্তিশালী ম্যাজিক্যাল নক দিয়ে আর্থারের দিকে ঝাঁপিয়ে পড়ে, আর মাটি পর্যন্ত কেটে যায়। আর্থার কোনো মতে আক্রমণ এড়িয়ে পাল্টা লাথি মারতে যায়, কিন্তু ডাকাতটি তার থেকে অনেক দ্রুত হয়। সে রশি দিয়ে বাধা ছুরি ডাকাতের দিকে ছুড়ে মারে, কিন্তু ডাকাত তার ছুরি অনেক ফুর্তিতে ধরে ফেলে আর সোজা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। সে এক লাথিতে আর্থারকে মাটিতে ফেলে দেয় এবং তাকে উল্টো করে ধরে ফেলে, কিন্তু আর্থার তার পায়ে আগুনের জাদু প্রয়োগ করে। ব্যথায় ডাকাত তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। সুযোগ বুঝে আর্থার তার দিকে চাকু ছুড়ে মারে, আর চাকুটি তার গলার চারপাশে ঘুরে কপালে গেঁথে যায়। এরপরে আর্থার শেষ ডাকাতটিকে শেষ করে ফেলে। এরপর সে এলফ মেয়েটিকে মুক্ত করে দেয়। মেয়েটিকে দেখে তার অতীতের কারো কথা মনে পড়ে যায়। দ্রুত সে ভাবনা থেকে বাইরে আসে, আর সে মেয়েটিকে বলে, এখন তুমি নিরাপদ আর তুমি বাড়ি যেতে পারো। কিন্তু মেয়েটি আর্থারের আঘাত দেখে চিন্তিত হয়ে পড়ে। আর্থার আশ্বস্ত করে বলে, এই আঘাত গুরুতর না। এরপরে সে মৃতদেহগুলো ঢেকে দেয় যেন মেয়েটি ভয় না পায়। মেয়েটি জানতে চাইলে সে বলে, ওরা সবাই দুর্ঘটনায় মারা গেছে, আর এখন তারা কখনো বিরক্ত করবে না। আর্থার গাড়িতে কিছু জিনিস পায়। এরপরে সে মেয়েটিকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু ভয়ে মেয়েটি তার হাত ধরে অনুরোধ করে যেন সে তাকে সঙ্গে নিয়ে যায়। আর্থারের তার উপরে দয়া হয় আর রাজি হয়ে যায়। তারপর তার নজর পড়ে বন্দি করা দানবগুলোর দিকে, আর সে সিদ্ধান্ত নেয় তাদের কষ্ট থেকে মুক্ত করবে। অন্যদিকে এলফ মেয়েটিও সিংহলা নেকড়েগুলোকে মুক্ত করতে চায়। তার বিশ্বাস সব জীবের সম্মান আছে, ওদের বন্দি করে রাখা ঠিক না। আর্থার প্রথমে বাধা দেয়, কিন্তু মেয়েটির পুরো বিশ্বাস আছে দানবগুলো তাদের উপরে হামলা করবে না, আর সত্যি নেকড়েগুলো মুক্ত হয়ে শান্তভাবে চলে যায়। এটা দেখে আর্থার অবাক হয়ে যায়। এতে বোঝা যায় প্রকৃতির সঙ্গে মেয়েটির গভীর সম্পর্ক। এরপরে সে মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে বিশ্রামের সময় মেয়েটি নিজের নাম বলে টেসিয়া। আর্থার খাবার তৈরি করে আর তাকে খেতে বলে, ক্ষুধা না থাকলে খাও, এতে তুমি শক্তি পাবে। কথাটা বলে তার মনে পড়ে যায় সিলভিয়ার কথা। তখন টেসিয়া খাবার নিয়ে অভিযোগ করে বলে, স্বাদ ভালো না, আমার কিছু মিষ্টি চাই। আর্থার তখন মনে মনে ভাবতে থাকে, হয়তো তাকে একটা সাধারণ শিশুর মতো আচরণ করতে শিখতে হবে, কারণ এটা তার বয়সের ফার্স্ট মেয়ে যার সাথে তার দেখা হয়েছে। টেসিয়া তখন জানতে চায় সে এখানে কি করছে। আর্থার জানে সে তার বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরে তারা এলফ গ্রাম খুঁজতে যাত্রা চালিয়ে যায়, আর এই যাত্রা আর্থারের ধারণা যে অনেক দীর্ঘ হয়। টেসিয়া তার গ্রামের গল্প বলতে থাকে। আর্থার বুঝতে পারে এলফদের জীবন মানুষদের থেকে অনেক আলাদা হয়। হঠাৎ সে টের পায় এক সিংহলা নেকড়ে তাদের অনুসরণ করছে, আর সে তাকে মারার কথা ভেবে নেয়। রাতে টেসিয়াকে তাঁবুর ভিতরে ঘুমাতে বলে, আর সে নিজে বাইরে পাহারা দেয়। পাহারা দিতে দিতে সে সিলভার দেওয়া ক্রিস্টালটি বের করে দেখে, আর সেটার দিকে তাকিয়ে ভাবে এটা আসলে কি জিনিস। আর তখনই টেসিয়ার কণ্ঠ ভেসে আসে, আর সে তাকে তাঁবুর ভিতরে আসতে বলে। সে প্রতিশ্রুতি দেয় বাড়িতে গিয়ে সে কাউকে বলবে না যে তার একসঙ্গে ছিল, কিন্তু আর্থার শান্তভাবে জানে যে সে বাইরে ঠিক আছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে টেসিয়া আসলে একা তাঁবুর ভিতরে থাকতে ভয় পাচ্ছে। শেষ পর্যন্ত সে তার কথা মেনে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে টেসিয়া সব মানুষদের নিয়ে অভিযোগ করতে শুরু করে। মানুষরা বিকৃত চিন্তার হয় আর একাধিক স্ত্রী রাখে। আর্থার মনে মনে ভাবে যদি সত্যি এমন হতো। সে টেসিয়াকে জিজ্ঞেস করে সব কথা তাকে কে বলেছে। টেসিয়া তখন জানে তার দাদু বলেছে। আর্থার তখন ব্যাখ্যা করতে গিয়ে বলে, শুধু ধনী লোকেরা একাধিক স্ত্রী রাখার খরচ বহন করতে পারে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগে টেসিয়া ঘুমিয়ে পড়ে। পরদিন তারা আবার যাত্রা শুরু করে, আর টেসিয়া ধীরে ধীরে আর্থারের সঙ্গে স্বচ্ছন্দ হয়ে উঠতে থাকে। কিন্তু আর্থারের মনে সবসময় নিজের পরিবারকে খুঁজে পাওয়ার চিন্তা অস্থির থাকে। আর তখনই ভাগ্য তার সামনে আরেকটি সমস্যা এনে দাঁড় করায়। হঠাৎ তার মাথায় ভয়ঙ্কর ব্যথা শুরু হয়, এত তীব্র ব্যথা যে সে দাঁড়িয়ে থাকতে পারে না। টেসিয়া তখন ভয় পেয়ে তাকে বসিয়ে রেখে জঙ্গলে ওষুধি গাছ খুঁজতে যায়। আর্থার একা বসে কষ্ট সহ্য করতে থাকে। এমন সময় সিংহলা নেকড়েটা যাকে সে আগে মুক্ত করেছিল নিঃশব্দে তার সামনে এসে দাঁড়ায়। আর্থারের বুক তখন ধরপড় করতে থাকে। সে ভাবতে থাকে সবচেয়ে দুর্বল মুহূর্তে দানবটি তাকে আক্রমণ করতে এসেছে। আর তখনই টেসিয়া ওষুধি গাছ নিয়ে ফিরে আসে। আর্থার তাকে পিছনে থাকতে বলে, কারণ সে নিশ্চিত নেকড়েটি আক্রমণ করবে। কিন্তু আক্রমণ করার বদলে নেকড়েটি মৃত বন্য শুকর তার সামনে রেখে চুপচাপ জঙ্গলে ফিরে যায়। এই দৃশ্য দেখে আর্থার হতবাক হয়ে যায়। আর টেসিয়া উত্তেজিত হয়ে বলে, হয়তো প্রাণীটি তার জীবন বাঁচানোর বদলে কৃতজ্ঞতা জানিয়েছে। শুকরের মাংস হওয়ার পর আর্থার কিছুটা সুস্থ বোধ করে। তখন টেসিয়া তাকে জানায়, বিশেষ কোনো ঔষধি গাছ তো আমি পাইনি, তবে কিছু মাশরুম পেয়েছি, আর এগুলো তার গ্রামের মহিলারা সবসময় খায়। আর্থার না ভেবে সেগুলো খেয়ে ফেলে এবং কয়েকদিন ধরে তার ভয়ানক ডায়রিয়া হয়ে যায়। এরপর তারা আবার তাঁবুতে ঘুমাতে চলে যায়। আর টেসিয়া তার দাদুর কাছ থেকে শোনা হিউম্যান রাজ্যের গল্প শোনাতে থাকে। সে জানে সেও একদিন নিজের চোখে অন্য রাজ্যগুলো দেখতে চায়, কিন্তু শুনেছে বাইরে অনেক খারাপ মানুষ থাকে, এই জন্য সে যেতে পারে না। উপরন্ত বাইরের কাউকে তাদের গ্রামে ঢুকতেও দেয়া হয় না। ক্লান্তি আর ঘুমের টানে আর্থার তার অর্ধেক কথা না শুনে ঘুমিয়ে পড়ে। পরদিন আর্থারের মাথা ব্যথা আবার ফিরে আসে, কিন্তু এবার সে সহ্য করতে পারে। টেসিয়া বলে তারা তো এখন বন্ধু, কিন্তু আর্থার কি উত্তর দিবে বুঝতে পারে না। তার জীবনে কখনো প্রকৃত বন্ধু ছিল না, এই জন্য দুজনের মাঝে অস্বস্তিকর নীরবতা নেমে আসে। আর্থারের মনে পড়ে তার আগের জীবনের সবচেয়ে কাছের বন্ধুর কথা, আর সেই মুহূর্ত যখন সে
নিজে তাকে হত্যা করেছিল। হঠাৎ টেসি আনন্দে চিৎকার করে ওঠে, সে গ্রামের গেট দেখতে পেয়েছে। সে আর্থারের হাত ধরে টেনে নিয়ে যায়, কিন্তু যখনই তারা গ্রামে পা রাখে সতর্কবার্তার কারণে গার্ডরা ছুটে আসে। আর্থার কিছু বুঝে ওঠার আগে তারা তাকে ধরে ফেলে। সে টেসিয়ার চোখের শীতলতা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। টেসিয়া চুপ থাকার কারণে তার সন্দেহ জাগে, হয়তো সে খুব তাড়াতাড়ি তার উপরে বিশ্বাস করে ফেলেছিল। জঙ্গলে বন্ধুত্বের কথা বলা সহজ, কিন্তু এমন পরিস্থিতিতে তার মূল্য কি? তার হৃদয় ঘাবড়ানো শুরু করে। তখন সৈন্যরা তাকে মারার জন্য অস্ত্র তোলে, আর তখনই টেসিয়ার সামনে এসে পরিস্থিতি বোঝায় এবং গার্ডদের থামতে অনুরোধ করে। কিন্তু গার্ডরা বলে আর্থার একজন বিপজ্জনক মানুষ, সে আমাদের ক্ষতি করার আগে তাকে শেষ করে দেওয়া উচিত। টেসিয়া জোর দিয়ে বলে আর্থার তার বন্ধু আর সে তার জীবন বাঁচিয়েছে। কিন্তু গার্ডরা উল্টো অভিযোগ তোলে আর্থার টেসিয়াকে ব্রেন ওয়াশ করেছে। আর তখন এক শক্তিশালী কণ্ঠ তাদের থামতে আদেশ দেয়। সামনে থেকে দরজা খোলে আর সেখান থেকে এক বৃদ্ধ বামন বেরিয়ে আসে। তিনি সৈন্যদের ছেলেটিকে ছেড়ে দিতে বলেন। টেসিয়া যখন আর্থারের অবস্থা দেখে তখন সৈন্যদের উপরে রাগ করে। তারপর তার দাদা শান্তভাবে ব্যাখ্যা করেন গার্ডদের রিয়াকশন পুরোপুরি ভুল না, কারণ এক মানব ছেলে নিখোঁজ রাজকুমারীকে নিয়ে তাদের রাজ্যে ঢুকেছে। তখন তিনি নিজের পরিচয় দেন, তিনি বেরিয়ান, টেসিয়ার দাদু। তিনি আর্থারকে তার নাতনিকে বাঁচিয়ে নিরাপদে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানায়। এসব কথা শুনে আর্থার পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না ছোট্ট মেয়েটি আসলে রাজকুমারী। টেসিয়া তখন এক দুষ্ট হাসি দেয়। বেরিয়ান তাকে জিজ্ঞেস করে সে কি তার বন্ধুকে নিজের পরিচয় বলেনি। টেসিয়া বলে আমি জানিয়েছিলাম, কিন্তু আর্থার নিশ্চিত সে কিছুই জানতো না। এমন সময় টেসিয়ার বাবা মা সেখানে এসে পৌঁছায়, আর টেসিয়া দৌড়ে তাদের বুকে ঝাঁপিয়ে পড়ে। তার বাবা আর্থারকে দেখে একেবারে বর্ণবাদী এলফের মতো সৈন্যদের তাকে হত্যা করার নির্দেশ দেন। কিন্তু বেরিয়ান মাঝখানে এসে বোঝে আর্থার মানুষ হলে সেই রাজকুমারীকে বাঁচিয়েছে এবং তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছে। টেসিয়াও জোর দিয়ে আর্থারের পক্ষে কথা বলে। শেষ পর্যন্ত তার বাবা বাধ্য হয়ে তাকে প্রাসাদে আসার অনুমতি দেন। বেরিয়ান তখন জানে পরে তিনি আর্থারের সঙ্গে একান্তে কথা বলতে চান। আর্থার বৃদ্ধ লোকটির মধ্যে এক অদ্ভুত রহস্যময় শক্তির উপস্থিতি অনুভব করে। এতটুকু কথা শেষ হতে টেসিয়া আর্থারের হাত ধরে শহরের গলির ভেতরে দৌড়াতে শুরু করে। আর্থার এসব কিছু দেখে কিছুটা আশ্চর্য হয়ে যায়। চারপাশের বামনরা মানুষদের সঙ্গে দীর্ঘ যুদ্ধের ইতিহাসের কারণে তাকে ঘৃণা আর রাগের চোখে তাকিয়ে থাকে। আর্থারে তাতে খুব একটা যায় আসে না, কিন্তু যখন সে প্রথম সাহায্য চেয়েছিল তখন টেসিয়ার মুখে যে শীতল এক্সপ্রেশন দেখেছিল সেই জিনিসটা তাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। উপরন্ত বুকের ব্যথাটা বাড়ছিল, এই জন্য সে মনে মনে ঠিক করে এখন থেকে তাকে আরো সতর্ক থাকতে হবে। কিছুক্ষণ পর তারা প্রাসাদে পৌঁছায়। টেসিয়া দাসীদের আদেশ দেয় যেন আর্থারের সম্ভাব্য সব রকমের সেবা করা হয়। তার থাকার ব্যবস্থাও করতে শুরু করে, কিন্তু আর্থারের মনে হয় সবার আগে তার নিজের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করা দরকার। তাকে কথা বলার অনুমতি দেওয়া হয়, কিন্তু টেসিয়া তাকে টেবিলে বসতে বলে। চা নাস্তা আনা হয় আলাপ শুরু হওয়ার আগে। আর্থার মনে মনে ভাবে একজন মানুষের সঙ্গে এমন রাজকীয় আচরণ কি ঠিক? এরপর টেসিয়ার বাবা এলডুইন আর তার মা মেরিয়ান নিজেদের পরিচয় দেন। আর্থারও ভদ্রভাবে নিজের পরিচয় দেয় এবং সম্মান জানায়। তার সরলতা ও ভদ্র আচরণে তারা মুগ্ধ, যদিও সে একজন সাধারণ পরিবার থেকে এসেছে। এরপর আর্থার পুরো ঘটনা বলতে শুরু করে, কিভাবে সে টেসিয়াকে দাস ব্যবসায়ীদের হাত থেকে বাঁচিয়েছিল। এটা শুনে পুরো পরিবার ক্ষোভে ফেটে পড়ে। তারা এই জন্য মানুষের জাতিকে দোষারোপ করতে থাকে। কিন্তু তখন আর্থার শান্ত গলায় বলে পেশাকে দোষ দিন, পুরো জাতিকে না। বেরিয়ান তাকে জিজ্ঞেস করে সে কিভাবে দাস ব্যবসায়ীদের হাত থেকে টেসিয়াকে বাঁচিয়েছে। আর্থার তখন জানায় সে একজন মেজ। রাজা প্রথমে বিশ্বাস করতে পারেন না, একজন ছোট ছেলে দাস ব্যবসায়ীদের হারিয়েছে। সৈন্যরা তো আরো বেশি সন্দেহ প্রকাশ করে। তারা আবার অভিযোগ তোলে সে নাকি টেসিয়াকে প্রভাবিত করেছে। কিন্তু বেরিয়ান তাদের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চুপ থাকতে বলে। টেসিয়াও এগিয়ে এসে আর্থারের পক্ষ নিয়ে কথা বলে আর দাস ব্যবসায়ীদের নানা অপকর্মের কথা পুনরাবৃত্তি করে। তার মা তাকে জড়িয়ে ধরে শান্ত করে। অবশেষে তার বাবা জানে তার আর্থারের গল্পে বিশ্বাস করেছে। এরপর আর্থার অনুরোধ করে টেসিয়ার জীবন বাঁচানোর বিনিময়ে তাকে যেন নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু এলডুইন তা অযৌক্তিক দাবি বলে প্রত্যাখ্যান করে। তিনি বলেন সে মানুষের জন্য বিশেষ সাহায্য করতে চায় না। তখন আর্থার জবাব দেয় এভাবে করলে আপনিও তাদের মধ্যে সংকীর্ণ হয়ে যাবেন। এই কথা শুনে এলডুইন কিছুটা নড়ে চড়ে বসে, তবুও সরাসরি সাহায্য করতে না করে দেয়। আর তখন টেসিয়া আবেগে প্রায় কাঁদতে শুরু করে। তার জেদের কাছে শেষ পর্যন্ত এলডুইন নরম হয়ে যায়। আর তিনি যারা সাধারণত মানব রাজ্যে যাওয়ার গেট প্রতি 7 বছরে একবার খোলে, কিন্তু তারা আর্থারকে এতদিন এখানে আটকে রাখতে চায় না। এই জন্য কিছু সৈন্য দিয়ে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এ খবর শুনে আর্থার খুশি হয়, কিন্তু ঠিক তখনই তার বুকের ব্যথা তীব্র হয়ে ওঠে। কোনোভাবে দিনটা কাটিয়ে রাতে সে তাজা বাতাস নিতে নিজের কক্ষের বারান্দায় যায়। পাশের বাড়ি টেসিয়াকে তার বাবা মায়ের সঙ্গে হাসিখুশি খেলতে দেখে, আর এটা দেখে তার নিজের পরিবারের কথা মনে পড়ে যায়। সে ভাবতে থাকে তার বাবা মা কি ভালো আছে। সে বিশ্বাস করে তারা ডাকাতদের আক্রমণ থেকে বাঁচার মতো যথেষ্ট শক্তিশালী। সে তাদেরকে মনে মনে ভাবতে থাকে তারা কি তাকে ফিরে পেলে ঠিক টেসিয়ার বাবা মায়ের মতোই আনন্দিত হবে। এই ভাবনায় তার মন ভারী হয়ে যায়। টেসিয়া এটা বুঝতে পারে। সে দৌড়ে এসে তার পাশে দাঁড়ায় এবং তার পরিবারের পক্ষ থেকে খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। আর্থার হালকা হাসি দিয়ে বলে সবকিছু ঠিক আছে, আর হালকা মজা করে বলে আমি তো বাড়ি ফিরে গিয়ে বেশ আদর পাবো। এতে আর্থারের উদ্বেগ আরো বেড়ে যায়। সে নিশ্চিত হতে চায়। সে জিজ্ঞেস করে সবকিছুর পরেও কি তার বাবা মা তাকে দেখে খুশি হবে। টেসিয়া তখন তার মুখ 2 হাতে ধরে বলে অবশ্যই হবে, কারণ তারা তোমাকে খুব মিস করছে। সে আরো বলে আমিও তোমাকে মিস করবো, কারণ
সে খুব তাড়াতাড়ি চলে যাবে। এই কথায় আর্থার কিছুক্ষণ নিঃশব্দ হয়ে যায়। আর তখন বাতাসে ফুলে পাপড়ির মতো ঝলমলে আলোর রেখা ভেসে ওঠে আর দুইজনই এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ আর্থারের মনে পড়ে এর আগে সে টেসিয়ার মুখে এমন এক অদ্ভুত এক্সপ্রেশন দেখছিল, আর সে ভাবতে লাগে সেটা কি তার ভুল ধারণা ছিল। সে নিজেকে বর্তমান মুহূর্তে ফেরানোর চেষ্টা করে, কিন্তু তখন সে টেসিয়ার দিক থেকে হামলার আভাস পায়। সঙ্গে সঙ্গে সে সামনে ঝাঁপিয়ে হামলা থামিয়ে দেয়। তাকিয়ে দেখে সে হচ্ছে বেরিয়ান, যে দাঁড়িয়ে আছে। রাগে আর্থার বলে ওঠে, আপনি কি নিজের নাতনিকে মারতে চান? বেরিয়ান শান্ত গলায় জিজ্ঞেস করে, ফুলের পাপড়ি দিয়ে কি সত্যি কাউকে মারা যায়? আর্থার হাত খুলে দেখে তার মুঠোয় জলমলে পাপড়ি। সে বুঝতে পারে এটা আসলে পরীক্ষা ছিল। বেরিয়ান তার দ্রুত পরীক্ষার প্রতিরক্ষার প্রশংসা করে। এখন তিনি নিশ্চিত যে আর্থার সত্যি দাস ব্যবসায়ীদের সঙ্গে লড়াই করেছিল। কিন্তু টেসিয়া রাগ করে, কারণ তার মনে হয় দাদু তার বন্ধুকে কষ্ট দিচ্ছে। বেরিয়ান তাকে বোঝায় তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, শুধু আর্থার তাকে আগ্রহী করেছে। সে একটি ছোট লাঠির তরবারি বের করে আর্থারকে দেয় তার দক্ষতা পরীক্ষা করার জন্য। তারপর টেসিয়াকে দূরে রেখে এগিয়ে যায়। বেরিয়ান ইশারা করতে আর্থার এক মুহূর্ত দেরি না করে তার উপরে আক্রমণ করে। সে বুঝতে পারে বৃদ্ধ হলে বেরিয়ান ভীষণ দ্রুত। যতই সে নিজের ম্যাজিক দিয়ে গতি বাড়িয়ে নিক, বেরিয়ানকে কেউ আঘাত করতে পারে না। হঠাৎ বেরিয়ান তার আক্রমণ ঠেকে এক ঝটকায় তার তরবারি ভেঙে ফেলে। তরবারির এক টুকরো ঘুরতে ঘুরতে সরাসরি টেসিয়ার দিকে ছুটে যায়। এক মুহূর্ত দেরি না করে আর্থার তরবারি হাতল ছুড়ে মেরে তার দিক পরিবর্তন করে দেয়। বেরিয়ান সত্যি হতবাক হয়ে যায় তার দক্ষতা দেখে। আর এটা সুযোগ বুঝে আর্থার সিদ্ধান্ত নেয় এবার সে বডি ব্লাস্ট দিয়ে লড়াই শেষ করবে। কিন্তু বেরিয়ান সাধারণ কেউ না, ফায়ার ইনস্ট্যান্ট দিয়ে সে আক্রমণ ঠেকিয়ে দেয়। আর্থার হার মানার ছেলে না, সে আবার আক্রমণ করে আর এবার বেরিয়ানের কপালে হালকা আঘাত লাগে। এতে বেরিয়ান আরো মুগ্ধ হয়ে যায় একটি ছেলে তাকে আঘাত করতে পেরেছে। আর তিনি হেসে বলেন, দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত থাকো। আর তখনই টেসিয়া পিছন থেকে ছুটে এসে বেরিয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে চিৎকার করে বলে, আমার বন্ধুকে আর বিরক্ত করবেন না। বেরিয়ান শান্তভাবে বলে তিনি কাউকে হুমকি দিচ্ছিল না, বরং আর্থার যদি নিজেকে নিয়ন্ত্রণ করতো তবে উল্টো তিনি বিপদে পড়তেন। আর্থারের মনে হয় বৃদ্ধ নিজে হয়তো কথাটা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, তবুও সে হালকা হেসে বলে, আমাকে এত বেশি মূল্যায়ন করার জন্য আপনাকে ধন্যবাদ। বেরিয়ান গম্ভীরভাবে বলে, আমি তোমাকে বেশি মূল্যায়ন করছি না, আর যদি তুমি সত্যি কৃতজ্ঞ হও তাহলে তুমি আমার শিষ্য হয়ে যাও। এই প্রস্তাবে আর্থার স্তব্ধ হয়ে যায়। সে জানে সে এখানে থাকতে পারবে না, কারণ তার বাবা মা চিন্তায় আছেন। বেরিয়ান বলে তাদের জানিয়ে দেওয়ার একটা উপায় আছে যে সে নিরাপদ। কিন্তু আর্থার কিছু জিজ্ঞেস করার আগে তার বুকে পুরনো সেই তীব্র ব্যথা শুরু হয়ে যায় আর সে হাঁটু গেড়ে বসে পড়ে। বেরিয়ান আগে ওইটা দেখেছিল। এবার তার সন্দেহ নিশ্চিত হয় যে আর্থারের ভিতরে অস্বাভাবিক শক্তির বীজ জেগে উঠেছে। বেরিয়ান বলে যদি আর্থার তার শিষ্য হওয়ার প্রস্তাব না মানে তাহলে হয়তো সে তার মা বাবার সঙ্গে দেখা করার আগে নিজে প্রাণ হারাতে পারে। সেই রাতে যখন আর্থার ঘুমাচ্ছিল তখন আবার সেই অসহনীয় ব্যথা শুরু হয়। সে ব্যথা চেপে রাখার চেষ্টা করে, কিন্তু যন্ত্রণা যেন তার শরীর চিরে বাইরে বেরিয়ে আসতে থাকে। চোখ খুলতে সে দেখে একটি কালো ছায়ামূর্তি তার উপর ঝুঁকে আছে। স্বাভাবিকভাবে সেই মনস্টার থেকে ভয় পেয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে তার মন যেন একজন চিকিৎসকের মতো বিশ্লেষণ করতে থাকে। তখন সে ভাবে দানবটি তার উদ্বেগ বা অতিরিক্ত দায়িত্ববোধের প্রতীক। ছায়াটা যখনই তার কাছে আসে চিৎকার করে ওঠে, আর তখনই টেসিয়ার কণ্ঠ শোনা যায়। সে তাকে জাগানোর চেষ্টা করছে, আর তার ঘুম ভেঙে দেখে টেসিয়া তার উপর বসে উচ্ছ্বাসে গুড মর্নিং বলছে। সকালে তার এই বিরক্তিকর উচ্ছ্বাস ভালো লাগে না। সে বলে, আমাকে একটু একা থাকতে দাও। এটার কারণ যে সে দুঃস্বপ্ন দেখেছে। সে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু টেসিয়া ভেবে বসে আর্থার তাকে দানব বলেছে। রাগ করে সে তাকে টেনে তুলে জানায় তার দাদু অপেক্ষা করছে। টেসিয়া প্রায় জোর করে তাকে বিছানা থেকে নামিয়ে দেয়। এখন আর্থারের কাছে রেডি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। টেসিয়ার আগে জিজ্ঞেস করে সে কি সত্যি এখানে থাকবে। আর্থার সৎভাবে বলে সে এখন আর নিশ্চিত না, কিন্তু বেরিয়ানের কাছে এমন কিছু আছে যা হয়তো তার সিদ্ধান্ত বদলে দিতে পারে। আর সে ঠিক করে ওটা জানার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিছুক্ষণ পর তারা বাইরে আসে, যেখানে কিং এলডুইন বেরিয়ানকে বোঝানোর চেষ্টা করছে যে কোনো মানুষকে এলফ রাজ্যে থাকার অনুমতি দেওয়া যায় না। কিন্তু বেরিয়ান তার কথা একেবারে পাত্তা দেয় না। তার গাড়িতে বসে শান্তভাবে বলে, আমার আর্থারকে খুব ভালো লেগেছে। এদিকে টেসিয়া অভ্যাস মতো ঝাঁপিয়ে পড়ে বলে, আর্থার আমার জীবন বাঁচিয়েছে। কিন্তু তার বাবা তাকে থামিয়ে দেয়, কারণ এটা এখন শুধু তার বিষয় না। শেষমেশ বেরিয়ান সবাইকে চুপ করিয়ে দুজনকে গাড়িতে তুলে নেয়, আর তারা সবাই রওনা হয় তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে। গাড়ির ভিতর বেরিয়ান আর টেসিয়া ধ্যান করতে থাকে, আর তার বিরক্ত হয়ে জিজ্ঞেস করে পৌঁছাতে কতক্ষণ লাগবে। আর তখন টেসিয়া তার কাঁধে হেলে পড়ে, কারণ সে ঘুমিয়ে পড়েছে। বেরিয়ান তখন জানায় টেসিয়া খুব ভোরে উঠেছিল শুধু তাদের সঙ্গে আসার জন্য। এরপরে সে আরো বলে, রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারী হাওয়াই টেসিয়ার কখনো সত্যিকারের বন্ধু ছিল না। সে সহজে কাউকে বিশ্বাস করে না, আর বেশিরভাগ নিজের অনুভূতি লুকিয়ে রাখে। কিন্তু আর্থারের সঙ্গে সে অদ্ভুতভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। বেরিয়ান এর জন্য আর্থারকে ধন্যবাদ দেয়, কারণ তার সঙ্গে থাকলে টেসিয়া স্বাভাবিকভাবে হাসে। বৃদ্ধের এই বিনয় দেখে আর্থারকে মুগ্ধ করে, আর তার মনে হয় মানুষটিকে সে বিশ্বাস করতে পারে। অবশেষে গাড়ির সমাজ থেকে বিচ্ছিন্ন এক বাড়ির সামনে থামে। আর্থার কৌতূহলে হয়ে ওঠে কে সেই ব্যক্তি যিনি এলফ রাজ্যের বাইরে থেকে বেরিয়ানের মতো কাউকে নিজের বাড়িতে ডাকতে পারেন। বেরিয়ান দরজায় লাথি মেরে চিৎকার করে তার বন্ধুকে বাইরে আসার জন্য বলে। মুহূর্তে দরজা খুলে এক মহিলা বাইরে এসে তাকে চুপ থাকতে বলে। বেরিয়ান পরিচয় করিয়ে দেয় সে রিনিয়া, আমার পুরনো বন্ধু, আর সে এক শক্তিশালী মেয়ে যে বিশেষ ক্ষমতার অধিকারী। সে বলে রিনিয়া তার পাওয়ার দিয়ে আর্থারকে সাহায্য করতে পারে। তখন রিনিয়া সবাইকে ভেতরে ডাকে যেন সে দ্রুত কাজ শুরু করতে পারে। তার বাড়িতে
বই দিয়ে ভরা। তখন আর্থার ভাবে এত বই দিয়ে কিভাবে তাকে সাহায্য করবে। ব্যারিয়ান জানে রেনিয়ার এমন ক্ষমতা আছে যার মাধ্যমে আর্থার তার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর রেনিয়া হেসে বলে, ব্যারিয়ান তুমি ছেলেটির প্রতি অতিরিক্ত নরম হচ্ছ। এরপরে সে আর্থারকে ব্যাখ্যা করে বলে সে একজন ডিভাইনার আর সে অতীত ও ভবিষ্যৎ দেখতে পারে। রেনিয়া তার সত্যি ব্যবহার করে বুঝতে পারেন আর্থারের অতীত স্পষ্ট দেখা যাচ্ছে না, যেন রহস্যে ঢাকা। তবুও সে উপলব্ধি করে আর্থার এখানে কোনো স্বার্থের জন্য আসেনি, বরং সে শুধু তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চায় এবং জানাতে চায় যে সে বেঁচে আছে। আর্থার তার কথা এগ্রি করে। রেনিয়া তখন এক বালতি পানির সামনে আর্থারকে ঝুঁকতে বলে আর বলে সে যেন যতটা সম্ভব স্পষ্ট ভাবে তার বাবা মায়ের মুখ কল্পনা করে। আর্থার নিজের মনে প্রতিটি স্নায়ু দিয়ে তাদের ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করে। আর সেই সময় শহরে এক নতুন বাড়িতে তার বাবা মা নিশ্চিন্তে লাঞ্চ করছিল। অ্যালিসা খাবার প্রস্তুত করে রেনোডের সামনে পরিবেশন করতে করতে মন খারাপ করে বলে আর্থারে খুব প্রিয় ছিল এই খাবারটা। কিন্তু কথাটা বলতে বলতে তার মুখের এক্সপ্রেশন বদলে যায়, কারণ আজ আর্থারের জন্মদিন আসে তাদের সঙ্গে নেই। সেই দিনের কথা তার মনে পড়ে যায় যেদিন আর্থার পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়েছিল। তখন সে কতটা অসহায় বোধ করেছিল। রেনোডেরও মনে পড়ে যায় ছেলেকে হারানোর অপরাধবোধ সে কতটা ভেঙে পড়েছিল, কারণ তার মনে গেঁথে গিয়েছিল সবকিছুর জন্য সেই দায়ী। সেই কষ্ট ভুলতে সে অতিরিক্ত মদ্যপান শুরু করেছিল। তবে ভালো দিক ছিল কঠিন সময় তাদের বন্ধুরা তাদের পাশে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি সামলে নেয়। শহরে ফিরে এসে রেনোড আবার সৈনিকের মতো কাজ শুরু করে, কঠোর পরিশ্রম করে একটা বাড়িও কিনে ফেলে। আর্থারের স্মৃতি এখনো তাদের হৃদয়ে রয়ে গেছে, কিন্তু অ্যালেস আর রেনো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল। তবুও মাঝে মধ্যে ছেলের কথা মনে পড়লে তারা আবেগে ভেসে যেত। হঠাৎই তারা আর্থারের কণ্ঠস্বর শুনতে পায়। দুজনে চমকে উঠে দাঁড়ায়। আর্থার পরিষ্কার ভাবে জানে এটা কোনো ম্যাজিক্যাল মাশরুমের প্রভাব না, সে সত্যি তাদের সঙ্গে কথা বলছে। আর সে তাদেরকে জানা আমি বেঁচে আছি এবং বর্তমানে আমি এলফদের রাজ্যে রয়েছি। যোগাযোগের জন্য সে একটি বিশেষ জাদুকরী স্পেল ব্যবহার করছে। সে আরো বলে সে বাড়ি ফিরতে চায়, কিন্তু এখন ফিরে আসা সম্ভব না, কারণ তার শরীরে কিছু সমস্যা হয়েছে যার চিকিৎসা জরুরি। আর চিকিৎসা শেষ হতে সে বাড়ি ফিরে আসবে। ছেলেকে জীবিত জেনে তার বাবা মায়ের চোখে অশ্রু গড়িয়ে পড়ে। সেটা আনন্দের অশ্রু যার ভিতরে লুকিয়ে আছে গভীর কষ্ট। আর্থার তাদেরকে বলে পরের বার কথা না হওয়া পর্যন্ত নিজেদের যত্ন নিতে। তারপর জানে সে তাদের কতটা ভালোবাসে। কথাটা বলতে বলতে তার গলা ধরে আসে, চোখের জল পড়তে তার মনোযোগ ভেঙে যায় আর জাদুর প্রভাব শেষ হয়ে যায়। এরপরে নিজেকে সামলে নিয়ে আর্থার শান্তভাবে ব্যারিয়ানের কাছে তার শিষ্য হওয়ার অনুরোধ করে। কিছুক্ষণ পর তারা প্রাসাদে পৌঁছায়। সেখানে ব্যারিয়ান তার ছেলেকে আদেশ দেয় সবাইকে জানিয়ে দাও যে আর্থার আমার শিষ্য হতে যাচ্ছে। অ্যালবিন এই সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট হয় না, কিন্তু ব্যারিয়ান স্পষ্ট করে দেয় যদি আর্থারের কারণে কোনো সমস্যা হয় তার সম্পূর্ণ দায়িত্ব সে নেবে। এই কথা শুনে অ্যালবিন এবং তার স্ত্রী কঠোর মনোভাবে কিছুটা নরম হয়। তারা আনুষ্ঠানিকভাবে আর্থারকে রাজ্যে স্বাগত জানায় এবং আগের আচরণের জন্য ক্ষমাও চায়। আর্থার লক্ষ্য করে এলফরা যে এখনো তার পিতার সামনে নিজেকে ছোট মনে করে। এই ভেবে তার মুখে হালকা তৃপ্তির হাসি ফুটে ওঠে। আর সে অভ্যর্থনা গ্রহণ করে অ্যালবিনের সাথে হাত মিলায়। আর তখনই টেসিয়া তার স্বভাবসুলভ ভঙ্গিতে মাঝখানে এসে পড়ে। আর সে তার বাবাকে বলে যদি সত্যি আর্থারকে অতিথি হিসেবে গ্রহণ করা হয় তাহলে তাকে আর্থারের সঙ্গে বাইরে যাওয়ার অনুমতি দিতে হবে, কারণ সে পুরো শহরটা তাকে ঘুরিয়ে দেখাতে চায়। পিতা শেষ পর্যন্ত না করতে পারেন না। টেসিয়া তখন খুশিতে আর্থারের হাত ধরে টেনে নিয়ে যায়। পথে পথে সে উত্তেজিত হয়ে বিভিন্ন খাবার দোকান আর জায়গার কথা বলতে থাকে। এই সময় আর্থার অসাবধানতা বশত এক সোনালী চুলের ছেলের সঙ্গে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে ক্ষমাও চায়, কিন্তু ছেলেটি তাকে ঘৃণ্য বলে অপমান করে আর বলে তার গায়ে নাকি মানুষের গন্ধ লেগে আছে। সে তাচ্ছিল্যের সুরে জানায় ব্যারিয়ান তাকে গ্রহণ করলেও তাতে কিছুই যায় আসে না, কারণ সে সবসময় একজন আউটসাইডার থাকবে। আর্থার বুঝতে পারে না এই ছেলেটার সমস্যা কি। আর তখন আরো কয়েকজন শিশু তাকে মানব জগতে ফিরে যেতে বলে কটাক্ষ করতে থাকে। টেসিয়া তাদের চুপ করতে বলে এবং আর্থারকে বোঝায় এসব কথায় কান না দিতে, কিন্তু ততক্ষণে আর্থারের মন কিছুটা গম্ভীর হয়ে গেছে। সোনালী চুলে সেই ছেলেটি যার নাম হচ্ছে ফেসে নিজে আর্থারকে বদলা নেওয়ার সুযোগ দেয়। সে টেসিয়াকে প্রস্তাব দেয় মানুষের বদলে তাকে সঙ্গে নিতে। টেসিয়া সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করে। তখন আর্থার ইচ্ছে করে ফের নাম ভুল উচ্চারণ করে এবং এমন ভান করে যেন সে তার পরিচয় জানেই না। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। অপমান সহ্য করতে না পেরে সে মাটিতে রুমাল ছুঁড়ে ফেলে আর আর্থারকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। টেসিয়া বাধা দিতে চায় এবং সতর্ক করে দেয় যদিও সে নোবেল, কিন্তু যদি তার দাদা শিষ্যের সঙ্গে কিছু ভুল করে তাহলে ফল ভালো হবে না। কিন্তু ফের জবাব দেয় তার বাবা তাকে শিখিয়েছেন অপমান সহ্য না করতে। সে কটাক্ষ করে আর্থারকে জিজ্ঞেস করে তুই কি বেটা পালিয়ে যাবি? আর্থার অবাক হয়ে দেখে রাজ্যে যুদ্ধ এতটাই স্বাভাবিক যে কেউ তা থামাতে আসে না। কিছুক্ষণ ভেবে সে লড়াই করার জন্য মেনে নেয়। টেসিয়া রেফারি হয়। যখনই টেসিয়া ফাইট করার সংকেত দেয় ফে পুরো গতিতে আর্থারের দিকে ছুটে আসে, কিন্তু আর্থার তাকে শুধুমাত্র একটা ঘুষি মেরে তাকে অচেতন করে ফেলে। এত নাটক করার পর এমন সহজ জয়ে আর্থার একটু হতাশই হয়েছিল আর সে ভেবেছিল লড়াইটা হয়তো একটু কঠিন হবে। টেসিয়া তখন হেসে বলে এটা তো হওয়ারই কথা ছিল। তারপর সে আর্থারের হাত ধরে ভিড় থেকে দূরে সরে যায়। এরপর তারা বাজারে ঘুরে বেড়ায়, স্ন্যাক খায়, লাইব্রেরি আর কয়েকটি দোকানেও যায়। এরপরে বিশ্রামের জন্য প্রাসাদে ফিরে আসে। টেসিয়া আর্থারকে জিজ্ঞেস করে সে কি তার ট্রেনিং নিয়ে এক্সাইটেড। আর্থার খুব একটা আগ্রহ দেখায় না এই বিষয়ে, কারণ ব্যারিয়ান আগেই তাকে বলেছে প্রশিক্ষণ হবে অত্যন্ত কঠিন, কিন্তু সে এটাও বলেছিল টিকে থাকতে পারলে ফল হবে অসাধারণ।
শেষ পর্যন্ত আর্থার প্রশিক্ষণের জন্য প্রস্তুত হয়। টেসের সামনে দৃঢ় কণ্ঠে জানায় সে নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজে নিতে চায় এবং এর জন্য সে কঠোর পরিশ্রম করবে। টেসও উত্তর দেয় যে সেও কঠোর পরিশ্রম করবে। এরপর আর্থার টেসকে জিজ্ঞেস করে সে কোন লক্ষ্য অর্জনের জন্য প্রশিক্ষণ নিতে চায়। হাসতে হাসতে সে উত্তর দেয় কোনো বিশেষ কারণে না, শুধু তোমার সাথে মোকাবেলা করার জন্য। পরের দিনে আর্থারের প্রশিক্ষণ শুরু হয় এবং চোখের পলকে 3 বছর কেটে যায়। টেসিয়া এবং আর্থারের সম্পর্ক আগের মতোই থাকে, কেবল একমাত্র পার্থক্য হলো এখন টেসিয়া তাকে জাগানোর জন্য তার পায়ের উপর নিজের শক্তি ব্যবহার করে, যা আর্থারকে ব্যথায় চিৎকার করে উঠতে বাধ্য করে এবং সে অভিযোগ করে। দুইজনই তখন বাইরে চলে আসে এবং সামনে রাজা আর রানীকে একটি সবার উদ্দেশ্যে যেতে দেখাচ্ছে। আর্থার এক মুহূর্তের জন্য ভাবতে থাকে তারা আসলে কোথায় যাচ্ছে। হঠাৎই টেস সামনে এসে বড় একটা বার্গার রেখে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এটি খাও, এটা সেরা জিনিস, 1 নম্বর বদমাশ বানিয়েছে। আর্থার আনন্দে তা গ্রহণ করে, কিন্তু মজার ভঙ্গিতে টেসকে প্রশ্ন করে এটা কে তৈরি করেছে। এটা শুনে টেসিয়ার রাগে জ্বলে ওঠে। সে রাগে সরাসরি আর্থারের উপরে আক্রমণ করে। আর্থার তার আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে প্রশিক্ষণ মাঠে পৌঁছে যায়, যেখানে ব্যারিয়ান তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছে। ব্যারিয়ান তাদের সঠিকভাবে লড়াই করতে বলে এবং তাদের কাঠের তলার হাতে ধরিয়ে দেয়, কিন্তু সে জানে আর্থার তার প্রশিক্ষণের দ্বিতীয় স্তরের জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্র্যাকটিস সেশন শেষ হওয়ার পর টেস সম্পূর্ণ ক্লান্ত হয়ে মাটিতে পড়ে থাকে, নিঃশ্বাসও ঠিকমতো নিতে পারছে না। এই সময় ব্যারিয়ান আর্থারকে ম্যাজিকের বেসিক শেখাচ্ছে। যখন কেউ তার মানা শক্তি স্থিতিশীল করতে পারে তখন ম্যাজিকের 4টি মূল উপাদানের মধ্যে যে কোনো একটি অর্জন করতে পারে। কোন উপাদান মিলবে তা নির্ভর করে তাদের উপরে। এলফরা বিশেষভাবে উড ম্যাজিকের ক্ষেত্রে প্রাকৃতিকভাবে শক্তিশালী। ব্যারিয়ান জানায় ডোয়ার্ফরা আর্থ ফায়ার ম্যাজিকের বিশেষজ্ঞ হয়, আর হিউম্যানরা বাহ্যিকভাবে 4টি উপাদান ব্যবহার করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কাছে সাধারণত একটি উপাদানই থাকে, আর প্রতিটি মানুষ 4টি উপাদান ব্যবহার করতে পারে না। টেসিয়া তখন তার দাদাকে প্রশ্ন করে যখন আর্থার তার শরীর শক্তিশালী করছিল তখন সে তাকে ম্যাজিক ট্রেনিং কেন দেয়নি, যখন কি সে নিজে ট্রেনিং নিয়েছিল। ব্যারিয়ান শান্তভাবে উত্তর দেয় আর্থার দুর্বল। এই কথা শুনে আর্থার রেগে যায়। এরপরে তিনি ব্যাখ্যা করেন আর্থারের মধ্যে একটি শক্তিশালী বিস্ট পাওয়ার রয়েছে, যা তার শরীর এবং মানাকরের মধ্যে ভারসাম্য নষ্ট করে। এটা শুনতে হঠাৎ তার বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব করে। ব্যারিয়ান তাকে বলে এই ব্যথা সেই বিস্ট পাওয়ারের জন্য। টেসিয়া পরিস্থিতি হালকা করতে তাকে নিয়ে মশকরা করতে থাকে এবং ম্যাজিক দিয়ে তার উপরে আক্রমণ করে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। আর্থার উত্তর দেয় যখন কেউ আমাকে আঘাত করবে তখন ব্যথা তো অবশ্যই পাবো। এরপরে ব্যারিয়ান গম্ভীর আওয়াজে বলে এখন আর্থারের জন্য তার শরীরে লুকানো বিস্ট পাওয়ার ব্যবহার করার সময় এসেছে। যদি সে এটা সফল হয় তখন তার আর ব্যথা অনুভব হবে না এবং সে একটি ট্রু বিস্ট ট্রেমার হয়ে যাবে। আর্থার মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। সে মাটিতে বসার সঙ্গে সঙ্গে ব্যারিয়ান তার শক্তি একত্র করতে শুরু করে। সে বলে আমি তোমার কঠোর পরিশ্রমের পারফরমেন্স দেখাবো, যদিও এটি কিছুটা গরম লাগতে পারে কিন্তু তুমি সহ্য করতে পারবে। এরপর সে তার মানা আর্থারের শরীরে প্রবাহিত করে। আর্থার তখন চিৎকার করে ওঠে। হঠাৎ সিলভা আর্থারের ভিতরে রাখা শক্তিশালী মানা অ্যাক্টিভেট করে দেয়, আর ব্যারিয়ানের মানা ফোর্সফুলি রিপেয়ার হয়ে যায়। সেই জোরদার ঘটনায় বয়লেন্স শক্তের কারণে ব্যারিয়ান এবং টেস দুইজনে বাতাসে উড়ে দূরে গিয়ে পড়ে। তখন আর্থারের মনে কেবল একটি প্রশ্নই ঘুরছে, এসব আসলে কি হচ্ছে। হঠাৎ সে মনস্টার এনার্জি সম্পূর্ণ ব্যবহার হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। টেস আর ব্যারিয়ান তা দেখে তার কাছে এগিয়ে আসে। সেই মুহূর্তে আর্থারের চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং সে অচেতন হয়ে যায়। কিছু ঘন্টা পর আর্থারের চোখ খোলা, সে নিজেকে প্রাসাদে খুঁজে পায়, যেখানে ব্যারিয়ান শান্ত হবে তার পাশে দাঁড়িয়ে আছে। বুড়ো এলফ প্রথমে আর্থারের অবস্থার দিকে মনোযোগী হয় এবং তারপর সে তাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার বেস্ট পাওয়ারের সম্পর্কে কিছু জানো। আর্থার তখন জানে একটি ড্রাগন তাকে এই পাওয়ার দিয়েছে। এটা শুনতে ব্যারিয়ান আশ্চর্য হয়ে যায়, কারণ সে এটা একেবারে প্রত্যাশা করেনি। ব্যারিয়ান তাকে সরাসরি বলে এই বিষয়টা যে কোনো মূল্যে গোপন রাখতে হবে, কারণ ড্রাগন সক্রিয়ভাবে অনাকাঙ্ক্ষিত ভ্রমণ আকর্ষণ করে। আর্থার তাকে ধন্যবাদ জানায়। তখন ব্যারিয়ান তাকে আরো একটি সুখবর দেয়, সে 4 মাসের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবে। এই কথা শুনে আর্থার উত্তেজনা এবং বিভ্রান্ত বিছানায় লাফ দেয়। আর্থার বলে মানব বিশ্বের গেট খোলার আগে আমার এখানে আরো 2 বছর থাকার কথা ছিল। ব্যারিয়ান ব্যাখ্যা করে 3 রাজ্যের যুবকদের জন্য একটি সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই জন্য মানব বিশ্বের গেট খোলা হবে। এটা শুনে আর্থারের মন কিছুটা খারাপ হয়, কারণ সে সত্যি এই জায়গাকে অনেক ভালোবেসে ফেলেছে। ব্যারিয়ান তার মাথায় হাত দিয়ে আরাম করতে বলে, কারণ আগামীকাল থেকে প্রশিক্ষণ আরো কঠিন হতে চলেছে। আর্থার তখন জিজ্ঞেস করে টেসিয়া কি এ ব্যাপারে জানে। ব্যারিয়ান জানে তার পিতামাতা সবকিছু তাকে নিজেই বোঝাচ্ছেন। সেই রাতে যখন আর্থার নিজের বিছানায় সে ফেয়ারওয়েল সম্পর্কে হাসছিল, আর তখনই 3 বছর ধরে তার কাছে রাখা ক্রিস্টাল ডিমটি হালকাভাবে কাঁপতে শুরু করে। আর্থার ভয়ে উঠে বসে এবং যখনই ডিমটি ক্র্যাক হয় তার মনে বছরের বিভিন্ন মুহূর্ত ঘুরতে থাকে। কিন্তু যখন সেই ডিমের ভিতর থেকে টাইনি টেবিল ড্রাগন বের হয় আর্থার তার কিউটনেসে পুরোপুরি গলে যায়। সে তার সঙ্গে খেলতে চায়, কিন্তু হঠাৎ ছোট ড্রাগনটি তাকে কামড় দেয় এবং তার বাহুতে একটা ম্যাজিক্যাল মার্ক ছেড়ে যায়। আর্থার বুঝতে পারে না এগুলো কি হচ্ছে, কিন্তু সে কামড় দেওয়ার জন্য ড্রাগনকে ক্ষমা করে দেয়। হঠাৎ সেই ম্যাজিক্যাল চিহ্নের কারণে আর্থার ড্রাগনের কণ্ঠ টেলিপ্যাথির মাধ্যমে শুনতে পায়। ছোট্ট ড্রাগন তাকে বাবা বলে ডাকছে। আর্থার সেই মুহূর্তে ড্রাগনের নাম সিলভিয়ার স্মৃতিতে সিলভি রাখার সিদ্ধান্ত নেয়। পরের সকালে যখন সবসময়ের মতো টেস আর্থারকে জাগাতে আসে, সে সিলভিকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে। আর্থার দ্রুত ঘুম থেকে উঠে এবং ভাবতে
ভাবতে থাকে আবার কি নাটক হবে। কিন্তু যখন সে টেসকে সিলভিকে হাত করতে দেখে, যেহেতু ড্রাগনটি তার খুবই কিউট, আর্থার সিদ্ধান্ত নেয় যে সে এখন আবার ঘুমাবে। কিছুক্ষণ পরে তারা ট্রেনিং গ্রাউন্ডের দিকে বের হয়, আর টেস বারবার সিলভিকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু ড্রাগনে এটা একেবারে পছন্দ হয় না। শীঘ্রই তারা ব্যারিয়ানের অবস্থানে পৌঁছায় এবং রিয়েল ড্রাগন দেখার পর সঙ্গে সঙ্গে বুড়ো এলফ্রাই হার্ট অ্যাটাকের শিকার হয়ে যায়। এরপর আর্থার তাকে পুরো গল্প বলে যে কিভাবে সিলভির জন্মের পর থেকে ঘটনা ঘটেছে। ব্যারিয়ান দ্রুত বুঝে যায়, কিন্তু যদি মানুষেরা ড্রাগনের ব্যাপারে জানে তাহলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে যাবে। এই জন্য সে আর্থারকে পরামর্শ দেয় এটাকে শুধুমাত্র রিয়ার মানা বলে গোপন রাখতে হবে। ব্যারিয়ান মনে করে এটি যথেষ্ট হবে, কারণ বেশিরভাগ মানুষ বিশ্বাসই করবে না যে ড্রাগন আসলে এক্সিস্ট করে। এরপর ব্যারিয়ান ঘোষণা করে আর্থার এখন একটি বিস্ট স্টিমার হয়ে গেছে, এই জন্য ভবিষ্যতে ট্রেনিং এ তার মানা করে এবং বিস্ট উভয়ই অন্তর্ভুক্ত হবে। সে স্পষ্ট ভাবে বলে রিয়েল কম্ব্যাটের চেয়ে ভালো প্রশিক্ষণ কিছুই নেই। তখনই সে তার আসল শক্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। হঠাৎই সে শুধু তার মানা না, পুরো শক্তি মুক্ত করে দেয়, যা পরিবেশকে পুরোপুরি আনগার্লস এর মতো ঢেকে ফেলে। আর যখন শক্তি সেটেল হয় তখন তাকে একটি টেরিফিক ক্রিয়েচারের মতো দেখা যায়, যা পুরোপুরি কালো এবং শক্তিশালী। এই রূপান্তরিত আর্থারকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয়, আর স্বাভাবিকভাবে নিজেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তার উপর ব্যারিয়ানের আক্রমণ করার কোনো ইচ্ছা থাকে না। হঠাৎ ব্যারিয়ান তার পিছনে এসে তার কাঁধে হালকা স্পর্শ করে। আর্থার যখন ফিরে তাকায় ব্যারিয়ান অদৃশ্য হয়ে গেছে। আর্থার ঘামতে শুরু করে, কারণ সে বুঝতে পারছে না ব্যারিয়ান এখন কোথায় আছে। আর ব্যারিয়ান তার পিছনে আসে, তখন আর্থার মজার ভঙ্গিতে বলে আমাকে সে ভয়ানক রূপ দেখানোর পর তোমাকে থেরাপির খরচ দিতে হবে। তারপর সে হাসতে হাসতে তার নর্মাল রূপে ফিরে আসে। আর্থার বুঝতে পারে তার উপস্থিতির সঠিক ধারণা সে আগে কখনোই পায়নি। ব্যারিয়ান তখন ব্যাখ্যা করে তার বিস্ট হচ্ছে শ্যাডো প্যান্থার, যা বাতাস এবং শব্দকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এর কারণে মানা অনেক দ্রুত শেষ হয়ে যায়। ব্যারিয়ান তখন তার তলোয়ার দিয়ে বলে এখন থেকে তোমার আসল ট্রেনিং শুরু হবে। পরের কয়েকদিন আর্থার তার অধিকাংশ সময় মেডিটেশনে কাটায়, যেন সে নিজের ভিতরে বিস্ট শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে ব্যারিয়ানের মনস্টার ফার্মের সঙ্গে লড়াই করে। ধীরে ধীরে সে তার ইনার বিস্ট থেকে শক্তি আহরণ করতে শিখে যায় এবং তার বুকের ব্যথা সম্পূর্ণ দূর হয়ে যায়। সে অত্যন্ত দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এবং অবশিষ্ট সময় একজন সাধারণ শিশুর মতো উপভোগ করে। কয়েক সপ্তাহ পর টেস আবার আর্থারকে মার্কেটে নিয়ে যায়, সেখানে তার দেখা হয় আবার ফের সঙ্গে। আর্থার তার প্রতি অনুরাগ প্রকাশ করে, কিন্তু সে এমন রিয়াক্ট করে যেন ফে নিজে পুনরায় তাদের মুখোমুখি করেছে। আর্থার তাকে মনে রাখে না, আর এই জিনিসটা ফের মনে খোঁচা দেয়। আগের পরাজয় প্রকাশ করার জন্য সে অবিলম্বে আর্থারকে চ্যালেঞ্জ করে, কিন্তু এক ঘুষিতে পুনরায় সে হেরে যায়। এরপর টেস আর্থারকে ফের কথা মনে করিয়ে দেয়, আর তখন আর্থার তাকে সাহায্য করে উঠে দাঁড়াতে। ফে কিছুক্ষণ পরে তার হাত ধরে রাখে, কিন্তু তার বন্ধুরা তাকে অ্যাটিটিউড দেখাতে মানা করে, কারণ তারা জানে ফে সবসময় থেকে সেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়। এরপর আর্থার তার বন্ধুদের জিজ্ঞেস করে তারা কি কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেবে। তারা সবাই হ্যাঁ বলে, কারণ প্রায় সব নোবেল অংশ নিচ্ছে। আর্থার তখন জিজ্ঞেস করে টেস কি আমাদের সঙ্গে যাবে, কিন্তু হঠাৎ সবাই চুপ হয়ে যায়, কারণ তারা জানে সে যাবে না। ফে পরিবেশ হালকা করতে বলে তারা ফাজাইল প্রিন্সকে পুনরায় হারানোর ঝুঁকি নিতে পারবে না, কিন্তু ওটা শুনে টেস রেগে যায় এবং তার শক্তি প্রদর্শনের জন্য এক পাঁচ দিয়ে ফেকে দূরে ফেলে দেয়। এটা দেখে আর্থার পুরোপুরি আতঙ্কিত হয়ে যায়। এর আগে টেস আরো কাউকে মারবে, সে টেসের হাত ধরে নিয়ে চলে যায় এবং একটি শান্ত জায়গায় যায়। সেখানে সে চিৎকার করে বলে তোমাকে প্রিন্সেসের মতো আচরণ করতে হবে, কারণ নিজের লোকদের প্রতি আক্রমণমূলক আচরণ রয়্যাল কন্ডাক্ট হয় না। এটা বলার সময় আর্থার নিজে হালকা অবসাদ অনুভব করে, কারণ তার আগের জীবনে সে নিজে কিং ছিল এবং সে তার প্রজাদের সাথে অনেক খারাপ আচরণ করেছিল। তখন টেস তার অনুভূতি প্রকাশ করে আজকাল আমি মানসিক ভাবে অনেক সমস্যায় আছি, কারণ আর্থার তুমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। আর এই চিন্তা তাকে ভেতরে করে করে খাচ্ছে, কিন্তু আর্থার তার অনুভূতিকে বোঝার বদলে তাকে বয়স্ক মানুষের মতো উপদেশ দিতে থাকে। টেস এটা শুনে এখান থেকে পালিয়ে চলে যায়। আর্থার কিছুটা দুঃখ অনুভব করে এবং গিল্টি ভরে উঠে। রাতে সে বুঝতে পারে টেসের ভাবনাকে সে হার্ট করেছে, এই জন্য সে কিছু জোনাকি পোকার সাথে নিয়ে চুপচাপ টেসের ঘরে যায় এবং তার সাথে বাইরে হাঁটতে যেতে বলে। কিন্তু যখন তারা জঙ্গলের সীমানায় পৌঁছায় টেস নার্ভাস হয়ে যায়, কারণ সেখানে যাওয়ার নিষেধ আছে। আর্থার তাকে শান্ত করে বলে ওখানে যাওয়া ঠিক হবে, আমি তোমাকে রক্ষা করব। কিছুক্ষণ পরে তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে তার প্রথমবার দেখা করেছিল, আর আর্থার তাকে জানায় যে সময় তারা যে নেকড়েগুলোকে মুক্ত করেছিল তারা এখনো নিরাপদ এবং সুস্থ আছে। এরপর তারা খোলা মাঠে আগুন জ্বালা আর টেস ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে মৃত গাছের তনুতে একটা ভূত দেখতে পায় এবং সে চিৎকার করে ওঠে। আর্থার হালকা মজা তাকে টিস করতে থাকে। এরপরে টেস আর্থারকে হিউম্যান ওয়ার্ল্ডের ব্যাপারে প্রশ্ন করে। আর্থার জানায় আমি নিজেও পুরোপুরি জানি না, কারণ আমি আগে পর্যবেক্ষণ করার সুযোগ পাইনি। টেস আক্ষেপ করে বলে যদি তুমি সবসময় এখানে থাকতে পারতে, কিন্তু আর্থার কিছু বলার আগে সে ঘুমিয়ে পড়ে। আর খুব তাড়াতাড়ি আর্থারে যাওয়ার সময় হয়ে যায়। সবাই তাকে বিদায় জানাতে একত্রিত হয়, কিন্তু টেস সেখানে উপস্থিত থাকে না। ব্যারিয়ান তাকে রয়্যাল ফ্যামিলির কম্পাস উপহার দেয় যেন পরের বার আবার ফিরে আসলে পথ ভুলে না যায়। আর্থার ভাবতে থাকে হয়তো টেস অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে, এই জন্য সে এলফদের সাথে হিউম্যান কিংডমের দিকে যাত্রা শুরু করে, যেখানে তারা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে যাচ্ছে। যখনই গেট খুলে হঠাৎ টেস দ্রুত দৌড়ে আসে, কিন্তু হোঁচট খেয়ে পড়ে যায়। অর্থাৎ তৎক্ষণাৎ তার কাছে বসে তাকে তুলে ধরে। টেসিয়া তাকে নিজের খেয়াল রাখার কথা
বলে আর তখন আর্থার তাকে গলায় জড়িয়ে ধরে বলে আমি তোমাকে খুব মিস করব। এটা শুনে টেসিয়া কাঁদতে থাকে, কিন্তু তাদের ইমোশনাল বিদে খুব বেশি সময় স্থায়ী হয় না, কারণ হিউম্যান ওয়ার্ল্ডের গেট পুরোপুরি খুলে যায়। আর্থার ফের ক্যারেজে বসে ভাইরাস ফ্লোটিং সিটিতে পৌঁছে, যেখানে তার বাবা মা থাকে, আর সে তাদের সঙ্গে দেখা করতে অনেক এক্সাইটেড। তাদের দেওয়া ঠিকানায় সে পৌঁছে এক মুহূর্ত মানসিক ভাবে প্রস্তুতি নেয় এবং দরজা ঠকঠকায়। দরজা তার ছোট বোন খুলে দেয় এবং তার পিছনে তার বাবা মা ছুটে আসে। তাদের দেখে আর্থারের চোখ ভিজে যায়, মুখে হালকা হাসি ফোটে এবং সে বলে আমি বাড়ি পৌঁছে গেছি। অ্যালিসা আর রেনো তাদের চোখে বিশ্বাস করতে পারেন এবং তাকে শক্ত করে আলিঙ্গন করে। আর্থার তার দিকে তাকিয়ে অনুভব করে এটাই সেই বোন যার জন্য সে নিজের প্রাণও দিতে পারে। আর্থার তার সামনে হাঁটু গেড়ে বসে নিজের পরিচয় দেয়। এলেনা তার ভাইকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। ঘরে ঢুকতে অ্যালিসা একটানা প্রশ্নের ঝড় বইয়ে দেয়। আর্থার তাকে শান্ত করে বলে আমি পুরোপুরি ঠিক আছি। রেনাল্ডো অ্যালিসাকে বলে তোমার ছেলেকে বেশি বিরক্ত করো না। এই সময় এলেনা কিছুটা জেলাস ফিল হয় যে আর্থারকে কতটা চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু তার মা তাকে বোঝায় এটাই সে ভাই যার গল্প সে এতদিন শুনেছে। তখন সে মৃদু হেসে বলে সেও তার সঙ্গে দেখা করার জন্য ভীষণ আগ্রহী ছিল। আর তখনই ছোট্ট ড্রাগন সিলভি লাফিয়ে তার কোলে এসে পড়ে। পরিবেশ শান্ত হলে আর্থার তার আলাদা হয়ে যাওয়ার পুরো ঘটনা খুলে বলে। তবে সে সিলভার আসল পরিচয় গোপন রাখে, কারণ সে জানে না তার বাবা মা কিভাবে প্রতিক্রিয়া জানাবে। আর সে শুধু জানে এক রহস্যময় ঘটনার কারণে সে বেঁচে গিয়েছিল। পরে এলফদের রাজিরে প্রশিক্ষণ নিয়েছে এবং নিজের অসুস্থতা চিকিৎসা করিয়েছে। সিলভি যে আসলে তার ইনার বিশ শক্তির সঙ্গে জড়িত সে কথাও গোপন রাখে, শুধু বলে সিলভি একটি মানা বেস্ট যার মা বেঁচে ছিল না, এই জন্য সে তাকে দত্তক নিয়েছে। তার বাবা মার বেশি কিছু জানতে চান না, তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো তাদের ছেলে জীবিত আছে। হঠাৎ রেনো আর্থারের মানা করে স্তর সম্পর্কে জানতে চায়, আর অ্যালিসা তাকে সঙ্গে সঙ্গে বকাঝকা করে বলে ছেলে এতদিন পরে বাড়ি ফিরেছে আর এখন শক্তির কথা তুমি বলছো। আর্থার হেসে আগে তাদের কাজের খবর নেয়। রেনো গর্ব করে জানে সে এখন একটি বিখ্যাত অকশন হাউসের সিকিউরিটি ট্রেনার। এরপরে রেনো আরো জানে 2 বছর আগে তার মানা কোড ডার্করের স্টেজে পৌঁছে গেছে, যা মাঝারি স্তরের শক্তি হিসেবে ধরা হয়। আর্থার শক্তি মুগ্ধ হয়, সে জানে এখানে পৌঁছাতে কতটা পরিশ্রম লাগে, আর সে নিজে এখন লাইট অন স্টেজে মাত্র এক ধাপ নিচে আছে। রেনো মজা করে তাকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করে দেয়। সবাই হাসিতে মশগুল হয়ে যায়। তখনই কয়েকজন লোক ঘরে ঢুকে। একজন নিজেকে ভিনসেন্ট বলে পরিচয় দেয় এবং জিজ্ঞেস করে তাদের ছেলে কি সত্যি জীবিত আছে। আর্থার ভিতরে ভিতরে সতর্ক হয়, পরে জানা যায় ভিনসেন্ট সেই অকশন হাউসের মালিক আর এই বাড়িটাও তার। আর্থার ভদ্রভাবে ভিনসেন্ট ও তার স্ত্রীকে শুভেচ্ছা জানায়, আর সিলভির কিউটনেসের কারণে ভিনসেন্টের মেয়ে লিলিয়ার সঙ্গে দ্রুত বন্ধুত্ব হয়ে যায়। এরপর রেনোর ঘোষণা করে সে বাগানে আর্থারের সঙ্গে এক রাউন্ড ফাইট করবে, আর ভিনসেন্ট এই ফাইট দেখার আমন্ত্রণ জানায়। বাগান গিয়ে সবাই অবাক হয়ে যায়, কারণ আর্থারে মানা করে হালকা রেড লেভেলে। এত কম বয়সে এটা প্রায় অসম্ভব। সাধারণত সেরা একাডেমি ছাত্র 13 বছর বয়সে স্তরে পৌঁছায়, কিন্তু আর্থারের বয়স তো মাত্র 8। এদিকে আর্থার আর রেনোডের ব্যায়াম করা শেষ হয় আর একে অপরের দিকে ধেয়ে যায়। আর্থার তার বাবার আক্রমণ থেকে পাল্টা আঘাত করে। রেনো সহজে তা থামিয়ে বলে তোমার আরো অনুশীলন দরকার, কিন্তু হঠাৎ আর্থার ব্যারেনের শেখানো কৌশল ব্যবহার করে তাকে চমকে দেয়, আর সে রেনোডকে কয়েক কদম পেছনে ঠেলে দেয়। রেনোড এবার সিরিয়াস হয়ে বলে আর্থার এবার দ্বিতীয় সুযোগ পাবে না। সে তার মানা হাতে নিয়ে একত্র করে চারপাশে আগুনের রূপ দেয়। আর্থার এটা দেখে সত্যি অবাক হয়ে যায়। সে জানে পৃথিবীতে প্রত্যেক মানা ব্যবহারকারীদের জন্মগত একটি প্রাকৃতিক উপাদান থাকে। সেই উপাদান ব্যবহার করা তুলনামূলক সহজ, কিন্তু অন্য উপাদানের দক্ষ হতে গেলে কঠোর ট্রেনিং আর গভীর উপলব্ধি করা দরকার। রেনোড নিজের শরীরে ব্লেসিং মানায় ঢেকে আর্থার উপরে হামলা করতে যায়। আর্থার শুধু কোনো মতে তার আঘাত থামাতে পারে। ইসি যেতে যেতে আর্থার ভাবে তার আগের জীবনে তার কাছে কাই নামে একটা পাওয়ার ছিল, যা মানার মতোই ছিল, কিন্তু পার্থক্য হলো একজন কাই মাস্টার নিজে ঠিক করতে পারে কোন উপাদান সে ব্যবহার করবে। এই জীবনে সে কোনো নির্দিষ্ট উপাদান নিয়ে জন্মায়নি, হয়তো এই কারণে সে সব উপাদান ব্যবহার করতে পারবে। তার আগের জীবনের অভিজ্ঞতা আর এই জীবনে কঠোর প্রশিক্ষণ মিলিয়ে তার পুরো আত্মবিশ্বাস রেনোডকে হারাতে পারবে। সে তার হাতের মুঠিতে মানা সংগ্রহ করে, মুহূর্তে তার হাত থেকে সোনালী রঙের আলো ছড়াতে থাকে। এটা দেখে উপস্থিত সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। আর্থার দ্রুত এগিয়ে গিয়ে সেই সোনালী শক্তি দিয়ে রেনোডের জ্বলন্ত মুষ্টিকে প্রতিহিত করে। সংঘর্ষ এতটাই প্রবল হয় যে এক শক্তিশালী শকওয়েভ দুইজনকে পিছনে ঠেলে দেয়। এরপরে রেনোড আরো আক্রমণাত্মক হয়ে ওঠে আর তার সামনে এগোতে তার মনে করে ব্যারেনের সঙ্গে প্রশিক্ষণের সময় সে কিভাবে নিজের শক্তি নিয়ন্ত্রণ বাড়িয়েছিল। সেই একই কৌশল এখন কাজে লাগছে। সে খুব দ্রুত ফায়ার এলিমেন্টের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছিল। তার ভিতরে সম্ভাবনা দেখে বৃদ্ধ এর সিদ্ধান্ত নিয়েছিল তাকে আরো কঠিন ট্রেনিংয়ে ঠেলে দেওয়া। এখন যখন আর্থারের সেই প্রশিক্ষণের কথা মনে পড়ে, সে আবার সোনালী ওরা তৈরি করে, কিন্তু এবার সেটাকে বিদ্যুতে রূপান্তরিত করে। তার শরীর থেকে বের হওয়া বিদ্যুতের ঝলক ঘাসে আগুন লাগিয়ে দেয়, আর রেনোড শুধু হা করে তাকিয়ে থাকে, কারণ আর্থার ফায়ার ম্যাজিকের উচ্চতার ফর্ম অর্জন করে ফেলেছে। আর্থার বলে এখন অবাক হওয়ার সময় না, কারণ তার কাছে এর চেয়ে বড় পরিকল্পনা আছে। হঠাৎ সে ওয়াটার ম্যাজিক ব্যবহার করে ফোয়ারার পানি নিয়ন্ত্রণ করে রেনোডের দিকে আক্রমণ করে। একসঙ্গে 2 ধরনের ম্যাজিক দেখে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়, আর রেনোড কষ্টে পিছন দিক থেকে আসা পানির আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারে। এরপর আর্থার নিজের আক্রমণ থামিয়ে দেয়, আর এক মুহূর্ত দেরি না করে রেনোড তাকে জড়িয়ে ধরে, আর সে বলে তার ছেলেকে নিয়ে সে ভীষণ গর্বিত এবং সে জানতে চায় সব কবে শিখলো। আর্থার জন্য সে সম্প্রতি শিখেছে, কিন্তু এখনো সে পুরোপুরি
পানি নিয়ন্ত্রণ করতে পারে না। অ্যালিসা আর এলেনা ব্যাপারটা যেন খুব স্বাভাবিক ভঙ্গিতে নেয়, কিন্তু ভিনসেন্ট আর তার ওয়াইফ পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। তাদের আর সন্দেহ থাকে না যে আর্থার সত্যি এক অসাধারণ প্রতিভা। কিছুক্ষণ পর সবাই ভিতরে এসে ডাইনিং টেবিলে বসে। এখানে ভিনসেন্ট বলে আর্থারের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। রেনোডো সম্মতি জানিয়ে বলে সে এটা বুঝেছিল তখনই, যখন 3 বছর বয়সে আর্থার একপাক্ষিক চেতনা জাগ্রত করেছিল এবং সেই প্রক্রিয়ায় পুরো বাড়ি ধ্বংস করে ফেলেছিল। এটা শুনে ভিনসেন্ট আরো অবাক হয় আর রেনোড হেসে নিজের চেয়ার থেকে পিছনে পড়ে যায়। হঠাৎ ভিনসেন্ট দাঁড়িয়ে প্রস্তাব দেয় আর্থারকে জাইরাস একাডেমিতে পাঠানো উচিত। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ জাইরাস একাডেমি পুরো মহাদেশের সবচেয়ে বড় মেস প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ভিনসেন্টের স্ত্রীও আশ্বাস দেন যে টাকা নিয়ে চিন্তার কিছু নেই, তারা আর্থারের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করতে চায়, এই আশায় যে ভবিষ্যতে এটি তাদের জন্য লাভজনক বিনিয়োগ হবে। এটা শুনে অ্যালিসা ঘাবড়ে যায় আর বলে আমরা তো এটাও জানি না একাডেমি আদৌ আর্থারকে ভর্তি নেবে কিনা। কিন্তু ভিনসেন্ট আত্মবিশ্বাসের সঙ্গে জানে সে একাডেমি ডিরেক্টরকে চেনে এবং কিছু একটা ব্যবস্থা করতে পারবে। আর তখন আর্থার বলে ওঠে যেহেতু বিষয়টি সবচেয়ে বেশি তার সঙ্গে জড়িত, এজন্য তার মতামত গুরুত্বপূর্ণ। সে বলে আমি সবেমাত্র পরিবারের সঙ্গে দেখা করলাম, এত তাড়াতাড়ি তাদের ছেড়ে যেতে চাই না। ভিনসেন্ট তার কথা বুঝতে পারে। আর্থার বলে সে অনুশীলনের কারণে খুব ক্লান্ত, তারপর সে সেখান থেকে চলে যায়। ভিতরে যাওয়ার সময় লিলিয়া তার পিছু নেয়, কারণ তার শক্তি দেখে সে ভীষণ মুগ্ধ হয়েছিল। লিলিয়া বলে সে ভুল দিকে যাচ্ছে এবং তাকে অনুসরণ করতে বলে, কারণ সে তাকে আরো ভালো জায়গা দেখাবে। লিলিয়া তাকে বেসমেন্টের রান্নাঘরে নিয়ে যায়, যেখানে সে সার্ভেন্টদের সঙ্গে স্বচ্ছন্দে কথা বলে এবং নিজের জন্য মজার কিছু খাবার বানাতে বলে। এক বৃদ্ধ দাসী তাকে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে বলে, কারণ তার ওজন সম্প্রতি বেড়েছে। লিলিয়া সঙ্গে সঙ্গে পাল্টা বলে তার শরীর নিয়ে মন্তব্য না করতে। তখন এক দাসী আর্থারকে ফিসফিসিয়ে জানায় লিলিয়া যখন স্ট্রেসড হয় তখন সে এখানে এসে খাবার খোঁজে। এটা শুনে আর্থারের কৌতূহল জাগে। দাসী তখন আরো বলে লিলিয়াও তার বাবা মা চান সে একজন শক্তিশালী মেয়ে হোক, আর এই প্রত্যাশার চাপ তাকে কষ্ট দেয়। রাতে অ্যালিসা আর রেনোড আর্থারের ঘরে বসে। সে বলে আর্থার ফিরে আসে তারা কতটা খুশি এবং তাকে নিয়ে কতটা গর্বিত, আর তার সাথে কথা বলে। তারা জানে সে ফিরে আসতে তার অনেক খুশি হয়েছে, আর এটাও বলে যে তোমার উপরে আমরা গর্ব করি আর তুমি একদিন গ্রেট ম্যাজিশিয়ান হবে। আর্থার তাদেরকে কিছু বলতে চায়, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বলে বাকিটা কাল বলা যাবে। তারপর তাকে শুভরাত্রি জানিয়ে ঘুমাতে দেয়। পরদিন সকালে আর্থার দৌড়ে হলে যায়, কারণ তার কিছু পুরনো বন্ধু এসেছে। তারা হচ্ছে তার বাবা মায়ের পার্টির সদস্য। অ্যাঞ্জেলা তাকে এত জোরে গলায় জড়িয়ে ধরে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তারপর সে ডার্দার নামে ট্যাঙ্কের সঙ্গে হাইফাই করে। অ্যাডাম আর হেলেন ঝগড়া করতে করতে তাকে স্বাগত জানায়। হঠাৎ জ্যাসমিন কোনো কারণ ছাড়াই তাকে তল্লাশি করতে শুরু করে, তারপর তাকে জড়িয়ে ধরে এবং ক্ষমা চার বলে শব্দ সামার ছিল। এই ইমোশনাল মুভমেন্টের পর সবাই নিজেদের মিশনের গল্প বলতে থাকে আর সবসময়ের মতো ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করতে থাকে। তাদের কথা শুনতে শুনতে আর্থার বুঝতে পারে পৃথিবীর সম্পর্কে সে এখনো খুব কম জানে, আর অ্যাডভেঞ্চার হওয়া এটাকে বোঝার সেরা উপায়। কিন্তু তার পরিবারকে দেখে সে ভাবে এখনই তাদের আবার ছেড়ে যাওয়ার জন্য সে প্রস্তুত না। নিজের ঘরে ফিরে এসে আর্থার অনুশীলন শুরু করে। সে তার পাওয়ারকে এমন ভাবে ফোকাস করার চেষ্টা করে যেন সময় তার জন্য ধীর হয়ে যায়, কিন্তু সে অবস্থাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না আর হোঁচটকে পড়ে যায়। তখনই সে ভাবে নিজের প্রিয়জনদের রক্ষা করতে হলে তাকে দ্রুত আরো শক্তিশালী হতে হবে। আর সেই মুহূর্তে সিলভিয়া এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর্থারও তাকে আলিঙ্গন করে, কিন্তু হঠাৎ সে অদ্ভুত একটা গন্ধ টের পায়। সে এক মুহূর্ত থামে আর সে কিছু না ভেবে তাকে সরাসরি গোসল করাতে নিয়ে যায়। এরপর তার পুরো পরিবার সেখানে এসে হাজির হয় এবং হাসতে হাসতে জানায় এখন তার জীবন আগের চেয়ে অনেক বেশি কোলাহলপূর্ণ হতে চলেছে আর এখন তার ভ্রমণের পালা। এরপর আর্থার নিজেকে এমন এক চেয়ারে বসে থাকতে দেখে যেখানে বসা মাত্রই মনে হয় তার পুরো মেকওভার শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সে একদম ফ্রেশ হেয়ার কাট পায়। তাকে দেখে তার মা আর বোন প্রায় গলে যায় মুগ্ধতায়। আর্থার একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে তো প্রস্তুতির দরকারটা কি। তখন লিলিয়ার মা তাকে জানায় পরের বার তাদের অকশন হাউসে নিয়ে যাবে, আর সে যদি এমন অগোছল দেখায় তাহলে সেখানে নিয়ে যাওয়া সম্ভব না। তারপর হালকা হাসি দিয়ে সে আরো বলে আজ তাদের জাইরাস সিটিতে ঘুরতে নিয়ে যাওয়া হবে। এ কথা শুনে এলিনা এক্সাইটমেন্টে তার হাত ধরার জেদ ধরে। আর্থার রাজি হয়ে যায়, কিন্তু লিলিয়া তখন বলে তার একটু ঈর্ষা হচ্ছে, কারণ আর্থার আসার আগে এলিনা সবসময় তার সঙ্গে থাকতো। এরপর সবাই মিলে শহর ঘুরতে বের হয়। পথে মজা করে আর্থার এক স্ট্যাচুর আঙ্গুলে হেয়ারটাই বেঁধে দেয়। হঠাৎই কয়েকজন ছেলে এসে তার মাথায় হেয়ারটাই মেরে হাসতে হাসতে চলে যায়। আর্থার অবাক হয়ে জিজ্ঞেস করে এরা আসলে কারা ছিল। লিলিয়া জানায় তারা জাইরাস ম্যাজিক একাডেমির ছাত্র, আর যেহেতু সমাজে তারা প্রায় রাজকীয় মর্যাদা পায় এই জন্য তারা বেশিরভাগ লোক অ্যাটিটিউড আর দেমাগী হয়। আর্থার প্রশ্ন করার আগে পাশে একটি দোকান থেকে আর্থার অদ্ভুত এক পরিচিতি শক্তি অনুভব করে। সে দ্রুত দোকানের ভিতরে ঢোকে আর সেখানে বিভিন্ন প্রাণের কোষ সাজানো আছে। লিলিয়ার মা ব্যাখ্যা করেন এগুলো ম্যাজিক্যাল বীজদের থেকে সংগ্রহ করা মানা কোড, যা একজন মানুষকে আরো বেশি শক্তিশালী করতে ইউজ করা হয়। আর্থারের জন্য বিষয়টা একেবারে নতুন ছিল, কারণ সে কখনো ভাবেনি প্রাণী থেকে মানা কোড বের করা যায়। এরপরে তাকে জানানো হয় কোরের দাম নির্ভর করে তার প্রভাব ও ভেতরে থাকা বেস্ট ওয়েলের উপরে। কিছু বিড়াল কোরের দাম এত বেশি যে তা দিয়ে আর্থার ও তার পরিবার প্রায় 250 বছর বিলাসী জীবন কাটাতে পারবে। এরপরে লিলিয়ার মা হালকা ভঙ্গিতে বলেন খুব তাড়াতাড়ি তাদের অকশন হাউসে কিছু কোর বিক্রি হবে। আর্থার চাইলে যে
কোনো একটা শুয়ে দেখতে পারে, কিন্তু আর্থার মনে মনে ঠিক করে সে তা করবে না। অন্যদিকে লিলিয়া নার্ভাস হয়ে তার মাকে বলে সে নিজেও একটা কোণ নিতে চায়, কিন্তু তার মা স্পষ্টভাবে না করে দেন আর বলেন কোণ নিলে যে সে নিশ্চিতভাবে জাতকরী হবে তার কোনো গ্যারান্টি নেই। উপরন্তু এগুলো ভীষণ দামি। লিলিয়া বলে সস্তা বিকল্প তো আছে, কিন্তু তার মা আর কিছু শুনতে চায় না। এই কারণে লিলিয়ার মন পুরো সময় খারাপ থাকে। তাকে দেখে আর্থারের ভিতরেও কষ্ট হয়। লিলিয়াকে একা চলে যেতে দেখে সে তার পিছু নেয় আর তাড়াহুড়া না করতে বোঝাতে চায়। লিলিয়া একটা মানাসবে ঢুকে যেখানে তার নজর যায় কিছু সস্তা অ্যানিমেল করির উপরে, যেগুলো সে নিজের পকেট মানি দিয়ে কিনতে পারে। কিন্তু যখন আর্থার তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি নিশ্চিত, লিলিয়া তখন চমকে ওঠে। আর্থার তার মায়ের কথাগুলো পুনরাবৃত্তি করে আর তাকে এত ইমোশনাল হতে না বলে। এটা শুনে লিলিয়া খেপে যায়। সে রাগে বলে আর্থার কখনোই তার অনুভূতি বুঝবে না, কারণ সে বিশ্বাস আলাদা। আর্থার তাকে শান্ত করাতে চায়, কিন্তু লিলিয়া তাকে সরাতে গিয়ে পিছন থেকে আসা এক ছেলের সঙ্গে ধাক্কা খায় আর সে হচ্ছে জাইরাস ম্যাজিক একাডেমির ছাত্র। লিলিয়া সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, কিন্তু ছেলেটি তাচ্ছিল্য করে বলে কেমন হাফ ব্রেথ নি। সে লিলিয়াকে ভয় দেখাতে শুরু করে। তখন আর্থার এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। শব্দ শুনে দোকানদারও সেখানে চলে আসে, কিন্তু যখন সে একাডেমির ছাত্রদের দেখে সে পিছনে সরে যায়। দেমাগি ছেলেগুলো লিলিয়াকে আরো বিরক্ত করতে চায় আর তাদের একজন আঙ্গুলের ডগায় ছোট আগুনের শিখা জ্বালায়। আর্থারও নিজের ম্যাজিক শক্তি অ্যাক্টিভেট করে আর তখনই লিলিয়ার মা সেখানে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে দুইজনকে ম্যাজিক বাতিল করতে বলে। প্রথমে ছাত্ররা তার মাকে হুমকি দেয় মাঝখানে না আসতে, কিন্তু যখন তারা জানতে পারে লিলিয়ার বাবা সেই অকশন হাউসের মালিক যে প্রতি বছর ম্যাজিক একাডেমিকে মোটা অনুদান দেয়, তখন তাদের মুখের ভাব বদলে যায়। ছাত্ররা শেষ পর্যন্ত সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার সময় লিলিয়াকে কটাক্ষ করে বলে তার মতো লুজার মেয়েরা একাডেমিতে শুধু টাকার জোরে সিট কিনতে পারবে। এই কথা শুনে আর্থারের রক্ত গরম হয়ে ওঠে আর সে প্রায় মারামারি শুরু করে দিত, কিন্তু লিলিয়া তাকে থামায়, কারণ সে মনে মনে ছেলেগুলোর কথার সঙ্গে কিছুটা হলেও একমত। পরে সবাই যখন বাড়ি ফিরে আসে, ভিনসেন্ট এ কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়ে যে লিলিয়া আর আর্থারের সঙ্গে একাডেমির ছাত্রদের প্রায় ঝগড়া হয়ে গিয়েছিল। লিলিয়া সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, কিন্তু ভিনসেন্ট তাকে আশ্বস্ত করে যে চিন্তার কিছু নেই। সে আর্থারকেও বলে ভয় পাওয়ার দরকার নেই, কারণ সে ম্যাজিক একাডেমিতে এত ডোনেশন দিয়েছে যে এমন ছোটখাটো ঘটনার কারণে ভর্তি হওয়ার সম্ভাবনায় কোনো প্রভাব করবে না। কিন্তু লিলিয়ার মনে তখন অন্য জ্বর বইছে। তার মনে হতে থাকে বাবা হয়তো তাকে ছেড়ে আর্থারকে একাডেমিতে পাঠাতে চায়, কারণ সে নিজে এখনো ম্যাজিক করতে পারে না। সব ভাবতে ভাবতে সে ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে সবার উপর চিৎকার করে আর সেখান থেকে দৌড়ে চলে যায়। রাতে আর্থার তাকে খেতে ডাকতে গেলে সে দেখে নিজের ঘরে নাই। একটি জানালা খোলা দেখে সে বুঝতে পারে লিলিয়া বাইরে কোথাও গেছে। এদিকে লিলিয়া একা বসে নিজের চিন্তায় ডুবে থাকে আর তার মনে পড়ে তার বাবা মা সবসময় চেয়েছে সে একজন শক্তিশালী ম্যাজিশিয়ান হবে আর একাডেমিতে যাওয়া ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু বারবার চেষ্টা করে যখন তার ম্যাজিক্যাল পাওয়ার জাগেনি, তখন সে ভেঙে পড়তে শুরু করে। তার উপরে বাবার সেই কথা ডোনেশনের কারণে তার সিট নিশ্চিত থাকবে। তার হতাশা আরো বাড়িয়ে দেয়। সে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তারপর আর্থার তার জীবনে আসার বাবা মা এখন তাকে একাডেমিতে পাঠানোর কথা বলতেছে। একজন অনিরাপদ মেয়ের জন্য এসব সহ্য করা সত্যি কঠিন ছিল। কিছুক্ষণ পর আর্থার রান্নাঘরে গিয়ে দেখে লিলিয়া টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সে আলতো করে তাকে জায়গায় আর ক্ষমা চাইতে যাচ্ছিল, কিন্তু থেমে যায় আর ভাবতে থাকে এতে হয়তো লিলিয়ার আরো খারাপ লাগবে। আর তখনই লিলিয়া নিজেই ক্ষমা চায় আর সে স্বীকার করে সে আর্থারের উপরে ঈর্ষান্বিত ছিল, কারণ আর্থার আসার পর তার বাবার সব মনোযোগ তার দিকে চলে গেছে। সে নিজেকে দোষ দিতে থাকে কারণ সে ম্যাজিক লাগাতে পারে নাই আর হয়তো বাবা মা তার উপর থেকে আশা ছেড়ে দিয়েছেন। এটা শুনে আর্থারের মন নরম হয়ে যায়। সে আলতো করে তার মুখ দুহাত ধরে বলে এত বেশি ভাবতে নেই। হালকা হাসি দিয়ে বলে সে জানে লিলিয়া কতটা পরিশ্রম করছে আর তার বাবা মাও নিশ্চয়ই সেটা বুঝেন। তারপর সে কোনো কারণ ছাড়াই টেসের সাথে জড়িত একটা ছোট্ট গল্প বলতে থাকে। তার বাবা আর এলেনা তার প্রতি এত আগ্রহী শুধু এই জন্য যে সে তাদের জীবনের নতুন সদস্য আর স্বাভাবিকভাবে তারা তাকে নিয়ে কৌতূহলী। কথাটা শুনে লিলিয়া হেসে ফেলে এবং মেনে নেয় হয়তো সে অকারণে সবকিছু নিজের বিরুদ্ধে ভেবেছিল, কিন্তু আর্থারের মনে হয় আসল কারণটা এর চেয়ে গভীর। সে জানে লিলিয়ার উপর চারপাশে সব প্রত্যাশার ভার জমে আছে আর তখনই সে সিদ্ধান্ত নেয় লিলিয়ার ম্যাজিক জায়গাতে সে সাহায্য করবে। অল্প সময় পর সে ড্রয়িং রুমে ফিরে আসে আর লিলিয়ার মা বাবাকে জানায় লিলিয়া সত্যি নিজের ম্যাজিক জাগাতে চায়। এই জন্য সে তাকে সেই জায়গায় পাঠিয়েছে যেখানে সে নিজে 3 বছর প্রশিক্ষণ নিয়েছিল। কিন্তু তার কথা শুনে লিলিয়ার বাবা মা ভরসা করতে পারে না। তারা প্রশ্ন করেন তাদের অনুমতি ছাড়া সে কিভাবে লিলিয়াকে পাঠালো। আর্থার শান্তভাবে জানায় এটা লিলিয়ার নিজের সিদ্ধান্ত ছিল। যখন সে তাকে বিকল্প দিয়েছিল তখন লিলিয়া নিজে তার বাবা মার সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত নেয়, কারণ সে ভয় পাচ্ছিল তাদের সঙ্গে কথা বললে হয়তো নিজের সিদ্ধান্ত নিয়ে আবার সন্দেহ করতে শুরু করবে। এরপর আর্থার ভিনসেন্টকে একটি চিঠি দেয়। সেখানে লিলিয়া লিখেছে যতদিন না সে ম্যাজিক ব্যবহার করতে সক্ষম হচ্ছে ততদিন সে নিজেকে বাবা মায়ের উপর বোঝা মনে করে। সে লিখেছে যত সময়ই লাগুক সে একজন ম্যাজিশিয়ান হবে। চিঠিটা পড়ে ভিনসেন্ট ভিতর থেকে ভেঙে পড়ে। তিনি নিজেকে দোষ দিতে থাকেন আর বলেন তিনি সবসময় ভেবেছিলেন লিলিয়া যদি ম্যাজিশিয়ান হয় তাহলে তার ভবিষ্যৎ নিরাপদ আর উজ্জ্বল হবে, কিন্তু সে বুঝতে পারেনি এই ভাবনায় মেয়েকে এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আরেক ভরে তিনি বলেন লিলিয়া যদি ম্যাজিশিয়ান না হতো তখনই তিনি সমান খুশি থাকতেন, শুধু মেয়েটা সুখে থাকলে যথেষ্ট ছিল। আর এই মুহূর্তে আর্থার লিলিয়াকে বাইরে ডাকে। তার বাবা মা পুরো ঘটনার চাপে স্তব্ধ হয়ে যায়। আর্থার তখন স্বীকার করে সে
আসলে মিথ্যা বলেছে। সে বলতে থাকে তার উদ্দেশ্য ছিল শুধু লিলিয়াকে এটা বোঝানো যে তার বাবা মা তাকে নিঃশর্ত ভালোবাসেন। ভিনসেন্ট তখন বলে কোনো সমস্যা নেই, কারণ এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। সে অ্যালিসা আর রেনল্ডের কাছেও ক্ষমা চায় আর বলতে থাকে তাদের ছেলে যখন সবেমাত্র বাড়ি ফিরেছিল তখনই একাডেমিতে পাঠানোর জন্য এত তাড়াহুড়া করা উচিত হয়নি। এরপর সে সিলিয়াকে বলে সে যদি একাডেমিতে না যেতে চায় তাহলে নিজেকে জোর করার দরকার নেই, কারণ সে অন্য পথেও সুখী হতে পারে। কিন্তু লিলিয়া দৃঢ়কণ্ঠে জানে সে সত্যি একাডেমিতে যেতে চায় আর সে এর জন্য কঠোর পরিশ্রম করে নিজের ম্যাজিক জাগাবে। তার বাবা মা তাকে জড়িয়ে ধরে বলেন তাদের পুরো বিশ্বাস আছে। এই ইমোশনাল মুহূর্ত দেখার পর আর্থার সামনে এগিয়ে আসে যেন সে লিলিয়াকে তার ম্যাজিক জাগাতে সাহায্য করতে পারে। কিছুক্ষণের মধ্যে আর্থার লিলিয়া ও এলিনাকে একে অপরের পিঠ লাগিয়ে বসিয়ে দেয়। তাদের বাবা মা বিশ্বাসই করতে পারছিল না যে সে সত্যি এমন কিছু করতে পারবে। আর্থার পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বোঝেন ম্যাজিক জাগানোর প্রথম ধাপ হলো নিজের শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া। সে তাদেরকে বলে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিতে আর সে অন্ধকারের মধ্যে আলো অনুভব না করা পর্যন্ত মনোযোগ ধরে রাখতে। সবার আগে এলিনা সেই আলো দেখতে পায় আর যখন সে এক্সাইটমেন্টে চিৎকার করে ওঠে তার মনোযোগ ভেঙে যায় আর সবকিছু আবার অন্ধকার হয়ে যায়। লিলিয়ার মনে হয় সে পিছিয়ে পড়েছে কারণ সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু আর্থার তাকে শান্তভাবে শ্বাস নিতে বলে। তারপর সে দুজনের পিঠে হাত রেখে বলে যদি সামান্য উষ্ণতা অনুভব করো তাহলেও শ্বাস চালিয়ে যেতে। ধীরে ধীরে সে নিজের শক্তি তাদের দেহে প্রবাহিত করে। অবশেষে লিলিয়াও সেই আলো দেখতে পায় যার কথা আর্থার বলেছিল। নিজের মেয়েকে শক্তি অনুভব করতে দেখে তার বাবা মায়ের চোখে পানি এসে যায়। এরপরে লিলিয়া নিচে নেমে মেজদের সঙ্গে ছোট্ট একটা পার্টি উদযাপন করে। কিছুদিন পর আর্থার লিলিয়ার পরিবারের রকসেন হাউসে যায় আর এটার বিশালতা দেখে সে অবাক হয়ে যায়। সেখানে ধনী অভিজাত ব্যবসায়ী আর অ্যাডভেঞ্চারদের দিয়ে ভরা। সবাই বিরল সংযোগ আর দামি জিনিস কেনার অপেক্ষায় আছে। লিলিয়া আর এলিনা সুন্দর কিছু বৃষ্টি দেখতে চলে যায় আর আর্থারের নজর পড়ে অদ্ভুত এক ভয়ঙ্কর মূর্তির উপরে। এদিকে রেনো নিরাপত্তায় দায়িত্ব নেয়। অল্প সময় নিলাম শুরু হয়ে যায়। ভিনসেন্ট প্রথমে তার বিশেষ অতিথি কিং ব্লেন আর তার পরিবারের পরিচয় করিয়ে দেয়। অডিয়েন্সের মাঝে রাজাকে স্বাগত জানানো হয় আর আর্থার অনুভব করে তার প্রজারা তাকে সত্যি ভালোবাসে। প্রথম আইটেম হিসেবে বজ্র ম্যাজিক যুক্ত একটা ড্রাগন প্রদর্শিত হয়। আর্থার ভাবতে থাকে সে কি নিজের ম্যাজিক দিয়ে এমন কিছু বানাতে পারবে। হঠাৎ তার মনে পড়ে সিলভি অদৃশ্য। সে তাকে খুঁজতে বের হয়, না জেনে যে ছোট্ট ড্রাগনটি করিডোরে কারোর সঙ্গে ধাক্কা খেয়েছে। এদিকে নিলাম চলতে থাকে আর ভিনসেন্ট এক সিংহ প্রদর্শন করে। এটা বলে যে কম বয়স হলে এটা অনেক শক্তিশালী মানা বিস্ট। প্রিন্স উত্তেজিত হয়ে রাজাকে বলে সে এটা চায় আর রাজা 1000 গোল্ড কয়েনে সেটি কিনে নেয়। অন্যদিকে আর্থার করিডোরে সিলভার কণ্ঠ শুনে দৌড়ে যায়। সেখানে দেখে এক অদ্ভুত ব্যক্তি তাকে পরীক্ষা করার অনুমতি চাইছে। লোকটির পোশাক রাজকীয় ম্যাজিশিয়ানদের মতো। আর্থার তখন তাকে ছেড়ে দিতে বলে। ম্যাজিশিয়ান লোকটা বলে সে ভেবেছিল এটা নিলামের কোনো আইটেম। সিলভিয়া দৌড়ে আর্থারের কাছে ফিরে আসে, কিন্তু লোকটি চোখে স্পষ্ট লোভ দেখা যাচ্ছে। আর্থার ফিরতে চাইলে বৃদ্ধ তাকে থামে আর বলে মানা বৃষ্টি রেখে যেতে, কারণ সে তার সাথে একটি চুক্তি করতে চায়। সে দাবি করে শুধু তার মতো মানুষের প্রকৃতি শক্তি বের করতে পারবে আর তার কৃতজ্ঞতা হওয়া দরকার যে সে সুযোগ পাচ্ছে। সে হঠাৎ আর্থারের উপরে ফায়ার ম্যাজিক দিয়ে হামলা করে, যেটা থেকে আর্থার অনেক সহজে বেঁচে যায়। আর্থার তখন তাকে জিজ্ঞেস করে শুধু রাজকীয় মেয়ে হওয়ার কারণে কেন সে তার সঙ্গী চাইছে। উত্তরে লোকটি আরেকটি ফায়ার অ্যাটাক করে। সে বলে সবই দেশের স্বার্থে, কিন্তু আর্থার তার বাজে কথা শুনে বিরক্ত হয়ে গেছে। সে ফিরে যেতে চায়, তখন বৃদ্ধ ঠান্ডা হেসে বলে রাজ পরিবারের বিরোধিতার ফল খুব তাড়াতাড়ি সে বুঝবে আর এর পরিণতি তার বাবা মায়ের উপরও করবে। এই হুমকিতে আর্থারের ধৈর্য ভেঙে যায়। সে ধীরে ঘুরে দাঁড়ায় আর তার শরীর থেকে তীব্র হত্যার ইচ্ছা বিস্ফোরিত হয়। এত ভয়ঙ্কর চাপ ছড়িয়ে পড়ে যে পুরো নিলামঘর কাঁপতে থাকে। হঠাৎ করে বাতাস ভারী হয়ে যায়, অনেকে হাঁটু গেড়ে বসে পড়ে। ভিনসেন্টের মতো দুর্বল আর্থারের অ্যালফা লেভেলে উপস্থিতি সহ্য করতে পারে না। অন্যদিকে কিংব্লেন সঙ্গে সঙ্গে বুঝতে পারে কাছেই কোনো অত্যন্ত শক্তিশালী ব্যক্তি প্রচন্ড রেগে ফেটে পড়েছে। এ সময় আর্থার নিজেও চমকে ওঠে। রাগের বসে সে নিজের প্রকৃতি শক্তি প্রকাশ করে ফেলেছে। সে বুঝতে পারে পরিস্থিতি বড় হয়ে গেছে আর যখন সে নিজেকে শান্ত করে ততক্ষণে রেনোডা তার লোক নিলামঘর খালি করতে শুরু করেছে। কিছুক্ষণ পরে রাজা ভিনসেন্ট রেনোডা তাদের পরিবারকে দোষারোপ করে। রাজা বলে নিরাপত্তা প্রদান হিসেবে অনুপ্রবেশকারীকে সময় মতো না ধরাই রেনোডের দোষ। রেনোড নিজের ভুল স্বীকার করে আর শাস্তি মেনে নিতে প্রস্তুত হয়, কিন্তু রাজকীয় ম্যাজিশিয়ান মাঝখানে এসে বলে কেউ আহত হয়নি, এজন্য শাস্তি হালকা হওয়া উচিত। তারপর সে আর্থারের দিকে ফিরে আবার সিলভির কথা বলে আর সে তাকে পূর্ণ শক্তিতে পৌঁছাতে সাহায্য করতে পারে। এবার আর্থার বুঝে যায় বৃদ্ধ তাকে পুরোপুরি ট্র্যাপে ফেলে দিয়েছে আর রাজা অজান্তে তার পক্ষ নিচ্ছে। রাজা বলে এই মেজ বহু বছর ধরে তার সেবা করছে আর তার কাছে কোনো কন্ট্রাক্ট বেসড থাকতো তাহলে এসব হওয়ার আগে বন্ধ হয়ে যেত। তারপর সে রেনোডকে জিজ্ঞেস করে ছেলের মানা বৃষ্টি দিয়ে দেওয়ার বিষয়ে তার মত কি। আর্থার তখন কিছু বলতে চায়, কিন্তু তার মা তাকে ইশারায় চুপ করায়। ভালো বিষয় হলো রেনোড পরিষ্কার ভাবে রাজাকে বলে আর্থার নিজের শক্তিতে মানা বৃষ্টি অর্জন করেছে, এই জন্য দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত তার হবে। রাজা এবার সরাসরি আর্থারের দিকে তাকায়। ভেতরে আর্থার অস্থির হলো শান্তভাবে বলে সে তার সঙ্গী ও বন্ধুকে দেবে না। রাজা তার প্রস্তাব বদলে বলে ছোট ড্রাগনের বদলে সে কিছুক্ষণ আগে কেনা সিংহের বাচ্চাটা নিতে পারে, যা ভবিষ্যতে শক্তিশালী ম্যানাবিস্ট হবে। কিন্তু আর্থারের ধৈর্য এখন পুরোপুরি শেষ হয়ে গেছে আর সে স্পষ্ট ভাবে জানে সে তার সঙ্গীকে কোনো দামে দেবে না। এটা শুনে রাজার
খারাপ লাগে কারণ সে রাজা হওয়ার শর্তে দুবার ভদ্রভাবে প্রস্তাব দিয়েছে। সে আর্থারকে শেষবার জিজ্ঞেস করে সে কি মানা বেস্ট বদলাবে। তখন আর্থার দাঁড়িয়ে প্রশ্ন শুনে আপনি আপনার সন্তানদের কত দামে বিক্রি করবেন। প্রশ্ন শুনে রাজা স্তব্ধ হয়ে যায়। তখন আর্থার তাকে স্মরণ করিয়ে দেয় তাকেও সে 3বার জিজ্ঞেস করেছিল আর সে 3বারই না বলেছে। সে রাজাকে বলে এখান থেকে কিছু শিক্ষা নিতে আর নিজের অহংকারকে প্রাধান্য হতে না দিতে। সেবাস্টিয়ান ক্ষিপ্ত হয়ে সৈন্যদের আদেশ দেয় আর্থারকে ধরতে, কিন্তু আর্থার এক ঘুষিতে দুইজনকে ফেলে দেয়। এটা দেখে রাগে সেবাস্টিয়ান নিজে ঝাঁপিয়ে পড়ে আর সে যে কোনো মূল্যে সিলভিকে চায়। বৃদ্ধ ম্যাজিশিয়ান ফায়ার অ্যাটাক করে আর সেই মুহূর্তে আর্থার তার ড্রাগন সঙ্গে দেওয়া বিশেষ শক্তি ব্যবহার করে আর ঘরের সবার জন্য সময় থেমে যায়। বৃদ্ধ ম্যাজিশিয়ান বুঝতে পারে না কি হচ্ছে এসব আর স্থির সময়ের মাঝে দাঁড়িয়ে আর্থার ঠান্ডা কণ্ঠে বলে এখন তার ম্যাজিক আর কাজ করবে না। সে ভয়ে কেঁপে ওঠে, তবুও নিজেকে সামলে নিয়ে বলে সে কোনো রাজকীয় জাদুকরের সামনে জিততে পারবে না। কিন্তু আর্থার তাকে স্পর্শ না করে তার পা ভেঙে দেয়। সেবাস্টিয়ান যন্ত্রণায় চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু সময় স্থির হয়ে থাকায় কেউ তার আওয়াজ শুনতে পায় না। আর্থার তাকে সতর্ক করে দেয় ভবিষ্যতে কিছু করার আগে যেন শতবার ভাবে, কিন্তু লোকটা হুমকি দিতে থাকে যে রাজ পরিবারের বিরোধিতা করলে কেউ রেহাই পায় না। আর তখনই সে আর্থারের পিছনে এক বিশাল ড্রাগনের ছায়া দেখতে পায়। সেই মুহূর্তে সময় আবার চলতে শুরু করে কারণ আর্থার প্রয়োজনের চেয়ে বেশি শক্তি ব্যবহার করে ফেলেছিল। সবার হুঁশ ফিরে আসতে আর্থার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর তার পরিবার ঘাবড়ে যায়। কয়েকদিন পর যখন তার জ্ঞান ফিরে তখন তার মাথায় তীব্র ব্যথা অনুভব করে আর সে বুঝতে পারে কয়েক সেকেন্ডের বেশি সময় থামানোর চেষ্টা করলে সেটা তার জন্য বিপজ্জনক হবে। এরপরে অ্যালিসা আর সিলভি ঘরে ঢুকে আর সিলভি তাকে দেখে ভীষণ খুশি হয় আর তার জিজ্ঞেস করে সে অজ্ঞান হওয়ার পর কি হয়েছিল। তার মা জানে সবাই খুব চিন্তায় ছিল, তবে ডাক্তার বলেছিল সে ঠিক হয়ে যাবে। অ্যালিসা স্বীকার করে যে তবুও তার দুশ্চিন্তা কমেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কিছুক্ষণের জন্য বাজারে যায়। সে অ্যালিনা আর লিলির জন্য উপহার কিনতে যায়। তখন আর্থারের মনে টাকার চিন্তা আসে আর সে ভাবতে থাকে তার বাবার চাকরি হয়তো চলে গেছে, কিন্তু অ্যালিসা তাকে আশ্বস্ত করে বলে তাদের কিছু সঞ্চয় আছে, এই জন্য এখন চিন্তার কিছু নেই। বাড়ি ফিরে তারা দেখে রেমো ড্রাগননিত মুখে এক অতিথির সঙ্গে কথা বলছে। সে জিজ্ঞেস করে কি হচ্ছে, কিন্তু অ্যাডাম আর ডার্ডেন তাকে চুপ করতে বলে। কিছুক্ষণ পর সবাইকে ভেতরে ডাকা হয়। রেনো তখন আর্থারকে জিজ্ঞেস করে এখন সে কেমন ফিল করছে। আর্থার বলে সে একদম ঠিক আছে। তখন এই দূত রাজার পক্ষ থেকে আগের ঘটনার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করে এবং বিষয়টি চাপা দিতে কিছু অর্থও দিয়েছে। আর্থার বুঝতে পারে তার উপর হওয়া আক্রমণটিকে তারা শুধু একটি দুর্ঘটনা বলে হালকা করতে চাইছে। তখন আর্থার শান্তভাবে বলে রাজাকে কিছুটা অসম্মান দেখানো তারও হয়েছিল এবং শেষ পর্যন্ত সে গুরুতরভাবে আহত হয়নি। যেহেতু আঘাতের কথা উঠলো তখন আর্থার শাহী জাদুঘরের ব্যাপারে জানতে চায়। তখন দূত জানে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং সে হাসপাতালে ভর্তি। দূত আরো বলে যখন সেবাস্টিয়ানের জ্ঞান ফিরে এসেছে তখন সে জোরে জোরে চিৎকার করে, এটা বলে যে আর্থার তার পা ভেঙে দিয়েছে। রেনো তখন কিছু বলতে যাচ্ছিল কারণ সেই ঘটনা কেউ দেখেনি, কিন্তু দূত তাকে থামিয়ে বলে তদন্ত করার পর জানাই আছে আর্থার উপরে হামলা করা সৈন্যদের এনার্জি রিভাইন হয়ে জাদুঘরের স্পেলে বিঘ্ন ঘটায়, যার ফলে সে নিজে আহত হয়েছিল। দূত এটাও জানে আর্থারের কাছে এমন ট্যালেন্ট আছে যে সে রাজার মনোযোগ তার দিকে টেনে নিতে পারে, কিন্তু তাকে ভালো ব্যবহার শিখতে হবে কারণ সবাই তাদের রাজার মতো দয়ালু হয় না। রেনোড এই বিষয়টা বুঝতে পারে আর সে ক্ষমার সাথে টাকাও গ্রহণ করে আর সে টাকা আর্থারকে দেয় কারণ হামলা তার উপরে হয়েছিল আর তাকে বলে সে যেন এগুলো সঠিক জায়গায় ইউজ করে। এই ঘটনার পর আর্থারের মনে গভীর উপলব্ধি জন্মায় শুধু শক্তিশালী হলেই হয় না, বরং নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে আরো বড় ক্ষমতা, প্রভাব ও কর্তৃত্ব দরকার। তার মনে হয় সেই শক্তি অর্জনের সেরা জায়গা হলো ম্যাজিক একাডেমি। আর্থার ম্যাজিক একাডেমিতে যায় কিন্তু ভর্তি হতে না, বরং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যায় কারণ ভিনসেন্ট তাদের সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিল। আর্থার এই জিনিসটার পুরোপুরি ফায়দা নিতে চায় কারণ একাডেমির ডিরেক্টরে অ্যাবসলিউট কন্ট্রোল আছে আর একাডেমির পরিচালক দেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশীল, প্রায় রাজ পরিবারের সমান ক্ষমতা সম্পন্ন। ডিরেক্টরও আর্থারকে দেখে সন্তুষ্ট হয় কারণ ভিনসেন্টের কাছ থেকে সে আর্থার সম্পর্কে ভালো কথা শুনেছে আর এখন সে নিজে দেখতে চায় আর্থার কি সত্যি ততটা পাওয়ারফুল যতটা তার বিষয়ে বলা হয়েছে। তখন ডিরেক্টর একটি সুরক্ষা ব্যারিয়ার তৈরি করেন যেন কেউ তাদের দেখতে না পারে। এত বেশি মানা ব্যবহার করার পরেও আর্থার কোনো রিয়াক্ট করে নাই। এই জন্য ডিরেক্টর প্রথমে মুগ্ধ হয়েছে, কিন্তু আর্থার তার নিজের ফিলিংস গোপন রাখে। সে সিদ্ধান্ত নেয় সে তার পাওয়ারের সামান্য অংশেই দেখাবে যেন সামনে থাকা লোকটা তার সম্ভাবনা বোঝে। প্রথমে সে মাটি থেকে পাথর তুলে ডিরেক্টরের দিকে ছুড়ে দেয়, কিন্তু ডিরেক্টর সহজে সেগুলো থামিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এরপর আর্থার অন্য এলিমেন্টদের চেষ্টা করে, সে আর্থ ম্যাজিক ব্যবহার করে চারদিক থেকে আক্রমণ করে, কিন্তু ডিরেক্টর উইন্ড ম্যাজিক দিয়ে সব ব্লক করে দেয়। শেষে আর্থার কাছাকাছি যুদ্ধে নিজের শারীরিক দক্ষতা দেখাতে এগিয়ে যায়, কিন্তু ডিরেক্টর অনায়াসে তাকে উড়িয়ে দেয়। যখনই আর্থার মাটিতে পড়ে যায় সে বুঝতে পারে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর ডিরেক্টর স্বীকার করেন যে জন্মগতভাবে সে অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ, কিন্তু তাকে ছাত্র হিসেবে গ্রহণ করার আগে আরো একটি শেষ পরীক্ষা বাকি আছে। সে আর্থারকে সতর্ক করে বলে পরবর্তী আক্রমণের পরেও যেন সে সচেতন থাকে। এরপর সে এক শক্তিশালী সাউন্ড স্পেল কাস্ট করে। মুহূর্তের মধ্যে আর্থারের মনে হয় যেন তার মাথা দুই টুকরো হয়ে যাচ্ছে। প্রচন্ড যন্ত্রণা হওয়া শর্ত সে দাঁতে দাঁত চেপে সে আঘাত সহ্য করে। অবশেষে ডিরেক্টর আক্রমণ থামিয়ে জানে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর সে বলে তিনি আর্থারকে নিজের ব্যক্তিগত ছাত্র হিসেবে নিতে চান যেন তার সমস্ত জ্ঞান তাকে শেখাতে পারে, কিন্তু আর্থার কোনো জবাব না দিয়ে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। তখন
ডিরেক্টর জিজ্ঞেস করে সে আসলে কি বলতে চায়, না হলে এখানে এসে নিজের দক্ষতা দেখানো কোনো দরকারই ছিল না। আর্থার শান্তভাবে বলে তার প্রয়োজনে সে ক্ষমতা ও কর্তৃত্ব যা দিয়ে সে নিজের পরিবারকে রক্ষা করতে পারবে। যদি ডিরেক্টর তাকে সে নিশ্চয়তা দিতে পারেন তবে সে একাডেমিতে যোগ দিতে পারে। তার আত্মবিশ্বাস ও প্রায় নির্ভীক ভঙ্গি দেখে ডিরেক্টর বিস্মিত হয়ে যায়, আর তিনি বলেন এমন একতরফা প্রস্তাব দেওয়ার সাহস রাজাও কখনো দেখাননি। আর্থার জবাব দেয় সে যেন এই প্রস্তাবের যোগ্য সে, এবং ডিরেক্টরও ভিতরে ভিতরে তা জানে। ডিরেক্টর তার মনোভাব দেখে সন্তুষ্ট হয়, কিন্তু তখনই আর্থার জানে সে একাডেমিতে যোগ দেবে তখনই যখন তার বয়স উপযুক্ত হবে। ডিরেক্টর তাকে জানায় ভর্তি হওয়ার জন্য তার বয়স পূর্ণ হতে এখনো 3 বছর বাকি, আর সে যদি এখনই যোগ দেয় তাহলে সে দ্রুত অনেক শক্তিশালী হয়ে উঠতে পারবে। আর্থার বলে সে এখন নিজের জীবনটা উপভোগ করতে চায় আর পৃথিবীকে জানতে চায়, কারণ তার হাতে সময় আছে, আর এই জন্য আগামী 3 বছর সে একজন অ্যাডভেঞ্চারার হিসেবে কাটাতে চায়। ডিরেক্টর প্রস্তাবটি পুরোপুরি খারাপ মনে করে না, কিন্তু সে জিজ্ঞেস করে তুমি কি তোমার বাবা মাকে কথা জানিয়েছো? আর্থার বলে আমি তাদেরকে খুব তাড়াতাড়ি জানাবো। ডিরেক্টর তখন বলে যদি সে তাদের রাজি করাতে পারে তাহলে সে তার প্রস্তাব গ্রহণ করবে, কিন্তু বাড়ির পরিস্থিতি তার ধারণার চেয়ে অনেক বেশি জটিল হয়ে দাঁড়ায়। আর্থার নিজে বলার আগে ভিনসেন্টের মাধ্যমে তার অ্যাডভেঞ্চার হওয়ার পরিকল্পনার কথা তার বাবা মা জেনে যায়। অ্যালিসা এটা শুনে রেগে যায়, কারণ ছেলেকে এতদিন পর ফিরে পেয়ে আবার দূরে পাঠাতে চায় না, কিন্তু রেনল্ড অবশ্যই বোঝে জীবনে সবারই কিছু অ্যাডভেঞ্চারের স্বাদ নেওয়া উচিত। সে প্রস্তাব দেয় সবসময় একজন গার্ড আর্থারের সঙ্গে থাকে, তাহলে হয়তো আর্থার যেতে পারে, কিন্তু অ্যালিসা এতেও রাজি হয় না। শেষ পর্যন্ত আর্থার তাদের আশ্বস্ত করে সে প্রতি কয়েক মাস পর পর বাড়ি ফিরে আসবে, আর প্রয়োজন হলে তার থেকে দ্রুত ফিরে আসবে। অ্যালিনাও তার যাওয়ার কথা শুনে মন খারাপ করে, কিন্তু আর্থার তাকে বোঝায় যে এখনো কিছুদিন সে বাড়িতেই থাকবে। যখন অ্যালিনা জিজ্ঞেস করে কেন সে অ্যাডভেঞ্চারে যেতে চায়, তখন আর্থার কূটনৈতিক ভাবে বলে সে ওই উত্তেজনাটা অনুভব করতে চায় যা তারা নিজেদের সোনালী দিনে অনুভব করেছিল, কিন্তু সত্যি কথা হলো সে বাস্তব যুদ্ধে নিজের শক্তি ও দক্ষতা যাচাই করতে চায়। রেনল্ড তার কথাতে আংশিকভাবে সম্মত হয়, কিন্তু স্পষ্ট বলে দেয় আর্থারের নিরাপত্তার জন্য তার সঙ্গে একজন গার্ডিয়ান থাকা দরকার। সে তার পুরনো সঙ্গীদের ডেকে জিজ্ঞেস করে কি আর্থারের দেখাশোনা করার দায়িত্ব নিতে প্রস্তুত। অ্যাডাম সঙ্গে সঙ্গে না করে দেয়, বলে সে বাচ্চাদের পছন্দ করে না আর ভয় পায় কোনোদিন আর্থারই তাকে মেরে ফেলবে। সবাই এটা শুনে হাসতে থাকে, কিন্তু স্বীকার করে এমন কিছু হলে দোষ অ্যাডামেরই হবে। রেনল্ড তখন জানে এই কাজের জন্য আপাতত সে বেশি পারিশ্রমিক দিতে পারবে না, কিন্তু সবাই বলে তাদের টাকার দরকার নেই, কারণ তারা চায় শুধু আর্থার বড় হয়ে উঠুক। তখন হঠাৎ জ্যাসমিন এগিয়ে এসে দায়িত্ব নেওয়ার কথা জানায়। সবাই এটা শুনে অবাক হয়ে যায়, কারণ বডিগার্ডের কাজ সে সবচেয়ে অপছন্দ করত, কিন্তু সে স্পষ্ট করে বলে আর্থারের জন্য সে এই কাজ করবে। সবাই এটার জন্য মেনে নেয় সে ভূমিকায় উপযুক্ত, কারণ সে একজন দক্ষ মেন্টর এবং জাদু ব্যবহারে পারদর্শী। আর অবশ্যই সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরের দিন আর্থার ও তার পরিবার দেখে লিলি একা বসে অনুশীলন করছে, আর এলিনা এটা দেখে একটু বিরক্ত হয়, কারণ সে তাকে সারের ট্রেনিং শুরু করেছে। আর্থার তাদের ট্রেনিং রেজাল্ট দেখে খুশি হয়, কিন্তু মনে মনে এটাও চায় এলিনা যেন খুব দ্রুত নিজের জাদু শক্তি প্রকাশ না করে, কারণ এতে অপ্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণ হতে পারে। এরপর আর্থার অ্যাডভেঞ্চারের পরীক্ষার জন্য অস্ত্র বাছাই করতে অকশন হাউসে যায়, আর ভিনসেন্ট তাকে ভালোভাবে দেখে বেছে নিতে বলে। সেখানে অসংখ্য অস্ত্রের সমাহার দেখে সে বিস্মিত হয়ে যায়, কিন্তু এত বিকল্প তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ কোনটা নেবে বুঝতে পারে না। অধিকাংশ তলোয়ারই 2 হাতে ধরার মতো বড়, আর 1 হাতে চালানোর গুলো তার জন্য ভারী ছিল। আর তখন শিল্পী হঠাৎ একটি বিশেষ শট তার জন্য খুঁজে বের করে। প্রথমে আর্থার ভাবে এটা হয়তো মাটির নিচে আটকে থাকা একটি সাধারণ লোহার রড, কিন্তু যখন সে ওটা টেনে বের করে তখন সে বুঝতে পারে এটা সাধারণ কিছু না, বরং অদ্ভুত ভারী। আর সে বুঝতে পারে এটা একটা তলোয়ার, কিন্তু সে ঠিকভাবে এটা বের করতে পারছিল না। এই জন্য সে ম্যাজিকের ইউজ করে। যখনই সে ব্লেডে মানা প্রবাহিত করে তার চোখের সামনে অদ্ভুত শব্দ ভেসে ওঠে, আর মুহূর্তের মধ্যে একটি অসাধারণ তলোয়ার বের হয়ে আসে যেটা দেখতে স্বচ্ছ হীরার মতো ঝলমলে। আর্থারের কাছে এটাকে সামলানো প্রথমে কঠিন মনে হয়, কিন্তু এর ধার এত তীক্ষ্ণ যে এক ঝলকে মোটা কাঠ কেটে ফেলে। সে তলোয়ারের গায়ে খোদাই করে কিছু চিহ্ন দেখতে পায়, কিন্তু তাদের অর্থ সে বুঝতে পারে না। হঠাৎ ওই তলোয়ারটি প্রবলভাবে কেঁপে ওঠে এবং তার হাত থেকে পড়ে যায়, কিন্তু যখন সে তলোয়ারটা দ্বিতীয়বার উঠায় সে শকড হয়ে যায়, কারণ এখন এটা আগের তুলনায় অনেক হালকা হয়ে গেছে। আর্থার লক্ষ্য করে শটের দৈর্ঘ্য এখন তার ছোট শরীরের সঙ্গে মানিয়ে নিজে থেকে ছোট হয়ে গেছে, আর এখন সে এটাকে সহজে ব্যবহার করতে পারবে। সে আশ্চর্য হয়ে যায়, কারণ এমন অস্ত্রের কথা সে আগে কখনো শুনেনি যা ব্যবহারকারীর সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। আর তখনই রেনল্ড আর ভিনসেন্ট তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায়, কারণ সে অনেকক্ষণ ধরে অস্ত্রবারে আটকে ছিল। আর তার একটু ঘাবড়ে যায়, সে তাদের একটু থামতে বলে এবং পাশে একটি সাধারণ তলোয়ার তুলে নেয়, আর যেন এই তলোয়ারটি তার পছন্দ হয়েছে। রেনল্ড কয়েকবার দোল দিয়ে পরীক্ষা করে সম্মতি জানায়, আর ভিনসেন্টেরও তাতে কোনো আপত্তি থাকে না। কিন্তু হঠাৎ তার নজর পড়ে আর্থারের কোমরে বাঁধা অন্য শর্টের দিকে। আর্থার নার্ভাস হয়ে পড়ে, তবে নিজেকে সামলে নিয়ে বলে ওটা কেবল একটি শক্ত লোহার রড যা ট্রেনিং এর জন্য ভালো। ভিনসেন্টের মনে পড়ে না যে গুদামে এমন কিছু ছিল, কিন্তু তার সহকারী জানে এক অদ্ভুত বৃদ্ধ লোক একসময় একটি ভারী রড জমা দিয়েছিল, এটা বলে যে এর কোনো উপযুক্ত ব্যবহারকারী নেই। সে বলে উনি অনেক দক্ষ লোককে দেখিয়েছেন, কিন্তু কেউ এর আসল রহস্য বুঝতে পারেনি। আর সহকারী জিজ্ঞেস করে আমাদের কি কোনো বিশেষজ্ঞের কাছে দেখানো উচিত। আর্থার তলোয়ারটি ছাড়তে চায় না, এই জন্য সে ভিনসেন্টকে রাজি করাতে মিষ্টি ভঙ্গিতে অনুরোধ করে। ভিনসেন্ট পুরোপুরি বলে যায় এবং বলে যেহেতু তার এটা বিক্রি করছিল না আর্থার চাইলে নিয়ে যেতে পারে। আর্থার এটা শুনে ভীষণ খুশি হয়, কিন্তু রেনল্ডের মনে হালকা হালকা সন্দেহ জাগে। ভিনসেন্ট হয়তো একটু বেশি নরম হয়ে যাচ্ছে।
আসে। এরপর আর্থার তার পরিবারের সাথে স্বাভাবিক জীবনযাপন করতে থাকে, নিজের কাজের তালিকা পূরণ করে এবং পাশাপাশি অ্যাডভেঞ্চার হওয়ার প্রস্তুতিও চালিয়ে যায়। খুব তাড়াতাড়ি সে 9 বছরে পা দেয় এবং তার জন্য ছোট্ট একটি জন্মদিনের আয়োজন করা হয়। সবাই তাকে বিশেষ উপহার দেয় যা ভবিষ্যতে অ্যাডভেঞ্চার হিসেবে তার কাজে লাগবে। আর অ্যানোর আর অ্যালিসা তাকে একটি ম্যাজিক পাথরযুক্ত লকেট দেয়, যেটাতে অ্যালিসার হিলিং স্পিল সংরক্ষিত আছে যেন সে আহত হলে নিজেকে হিল করতে পারবে। ভিনসেন্ট তাকে একটি আংটি দেয় যা সেন্সরের মতো কাজ করবে, যদি আর্থার বিপদে পড়ে তাহলে এটা বাঁচবে এবং অ্যালিসার সঙ্গে সঙ্গে সিগন্যাল পাবে। অ্যাডাম তার সঙ্গীর একটি ভয়েস মেসেজ ডিভাইস দেয় যার মাধ্যমে সে বাড়িতে বার্তা পাঠাতে পারবে এবং তার পরিবারও জবাব দিতে পারবে। সব উপহারের জন্য আর্থার কৃতজ্ঞতা জানায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে একদিন সেরা অ্যাডভেঞ্চারার হবে। অ্যালিসা তখন তাকে জড়িয়ে ধরার নরম কণ্ঠে বলে তাকে ধনী বা বিখ্যাত হওয়ার দরকার নেই, কারণ সে শুধু চায় তার ছেলে নিরাপদে বাড়ি ফিরে আসুক। সেই রাতে আর্থার তার জার্নির জিনিসপত্র প্যাকেট করে আর মনে মনে ভাবে নিজের পরিবার ও বন্ধুদের রক্ষার জন্য তাকে আগের জীবনের থেকে অনেক শক্তিশালী হতে হবে। পরদিন নিচে নেমে তাকে তার পুরো পরিবার তাকে বিদায় জানাতে অপেক্ষা করছে। সবার চোখে আবেগ, দোয়া, শুভকামনায় ভরে ওঠে পরিবেশ। আর এখান থেকে জ্যাসমিনের সঙ্গে তার নতুন যাত্রা শুরু হয়। জ্যাসমিন প্রথমে তাকে অ্যাডভেঞ্চারাস বিল্ডে নিয়ে যায় রেজিস্ট্রেশনের জন্য, আর তাই একটি মুখোশ পরে যেন সে একটু আলাদা দেখায় এবং তার সাথে নিজের পরিচয় গোপন রাখতে পারে, যেন রাজপরিবারের লোকেরা তার জীবনে হস্তক্ষেপ না করে। রিসেপশনিস্ট তাদের গিলমাস্টার ক্যাসপিয়ানের অফিসে নিয়ে যায়। সে জ্যাসমিনকে আন্তরিকভাবে স্বাগত জানায়, কারণ সে কোনো সাধারণ অ্যাডভেঞ্চারার না। ক্যাসপিয়ান বুঝতে পারে জ্যাসমিন চায় আর্থার সরাসরি র্যাঙ্ক মূল্যায়নের পরীক্ষা দিই, আর সে তখন বলে সাধারণত আগে কিছু প্রাথমিক পরীক্ষা দিতে হয়। কিন্তু সে জ্যাসমিনের কানে ফিসফিসিয়ে বলে যেহেতু সে এক নোবেল পরিবারের মেয়ে আর তার বাবার সঙ্গে তার ভালো সম্পর্ক আছে, এই জন্য সে তাকে বিশেষ অনুমতি দিবে। এরপর ক্যাসপিয়ান আর্থারের দিকে ঘুরে শান্তভাবে জানায় গিল্ডে নিবন্ধনের জন্য আসল নাম বলার প্রয়োজন নেই। হ্যান্ডশেক করার সময় আর্থার অনুভব করে দেখতে সাধারণ হলেও ক্যাসপিয়ান আসলে অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি। এরপর ক্যাসপিয়ান তাদের ব্যাটেল ফিল্ডে নিয়ে যায়, যেটা টেস্ট অ্যারেনা হিসেবেও ব্যবহার হয়। সেখানে আগে থেকে এক তরুণী মেস পরীক্ষা দিচ্ছিল আর তার বিস্ফোরক শক্তি ছিল অসাধারণ, কিন্তু প্রতিরক্ষার দুর্বলতার কারণে সে সি র্যাঙ্ক পায়। জ্যাসমিন আর্থারকে বলে মেয়েটির সম্ভাবনা যথেষ্ট আছে, কারণ এত কম বয়সে সি র্যাঙ্ক পাওয়া সহজ না। এরপর আরেক ক্যান্ডিডেট সামনে আসে, সে এতটাই দক্ষ যে প্রায় লড়াই ছাড়াই সরাসরি বি র্যাঙ্ক পেয়ে যায়। এতে সবাই অবাক হয়ে যায়। আর্থার অবাক হয়ে জ্যাসমিনকে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব, কিন্তু তার কাছে স্পষ্ট কোনো উত্তর থাকে না। তখন লুকাস নামের এক ছেলে সামনে আসে এবং পরীক্ষককে বলে তার জন্য টেস্ট বাদ দিয়ে সরাসরি এ র্যাঙ্ক দেওয়া হোক। এক্সামিনার জানে সে আসলে ইমপ্রেসিভ, কারণ মাত্র 11 বছর বয়সে তার মানে লাইট ওয়ান স্তরে পৌঁছেছে। সবাই এটা শুনে বিস্মিত হয়। তখন আর্থার বুঝতে পারে লুকাস আসলে একজন এলফ। পরীক্ষা শুরু হতে লুকাস দ্রুত এক শক্তিশালী ফায়ার নিক্ষেপ করে এক্সামিনারের দিকে, কিন্তু সে সঙ্গে সঙ্গে তাকে পাথরের পিরামিডের মধ্যে আটকে ফেলে। লুকাস চটপট উপরে উঠে তার স্টাফ দিয়ে আঘাত করে, যার ফলে শক্তিশালী স্পেল অ্যাক্টিভেট হয়ে যায় এবং অ্যারিনা আগুনের গুলা পড়তে শুরু করে। কিন্তু এক্সাইটমেন্টে সে আগুন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর বিস্ফোরণে পুরো অ্যারিনা বিপদে পড়ে যায়। এক্সামিনার দ্রুত ব্যবস্থা নিয়ে ধুলোর মেঘ তৈরি করে লুকাসকে রক্ষা করে এবং তার হামলা আক্রমণ থামিয়ে দেয়। যখন ধোঁয়া কেটে যায় তখন এক্সামিনার লুকাসকে বলে তুমি ভালো পারফর্ম করেছো, কিন্তু তার মধ্যে এখন অতিরিক্ত আত্মবিশ্বাস আছে। আর তখন সে সতর্ক ছাড়ে আক্রমণ করে, কিন্তু আর্থার তার তলোয়ার ছুড়ে হামলা ব্লক করে দেয়। এটা দেখে লুকাস ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলে পরীক্ষা আবার হওয়া উচিত, কারণ থার্ড পার্টি ইন্টারফেয়ার করেছে। কিন্তু বিচারক জানে পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। প্রধান এক্সামিনার ঘোষণা করে লুকাস আর সত্যিও সম্ভাবনা অনেক, কিন্তু বেসিক সেন্সের অভাবে তাকে শুধু ডি র্যাঙ্ক দেওয়া হবে। এই কথা শুনে লুকাস রাগে ফেটে পড়ে আর বলে সে তার বাবার কাছে অভিযোগ করবে। এটা শুনে এক্সামিনার আর্থ ম্যাজিক ব্যবহার করে তাকে তুলে বাইরে নিয়ে যায়। এরপর আসে আর্থারের পালা, আর যখন সে অ্যারেনায় পা রাখে তার শরীর থেকে প্রবল বানা বের হতে থাকে। রেফারি দ্রুত সতর্ক হয়ে যায়, কারণ সে এমনটা আশা করে নাই। কিন্তু গিলমাস্টার ক্যাসপিয়ান তাকে থামিয়ে বলে আর্থারের ব্যক্তিগত মূল্যায়ন তিনি নিজেই করবেন। রেফারি এতে আপত্তি জানায় ডাবল র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার নতুনদের পরীক্ষা নিতে পারে না, কিন্তু ক্যাসপিয়ান শান্তভাবে বলে জ্যাসমিনের সঙ্গে তার বিশেষ সম্পর্ক আছে, এই জন্য সে কেবল অনুগ্রহ করছে। ক্যাসপিয়ান তলার বের করতে আর্থার গম্ভীর হয়ে দাঁড়ায়। সে অনুভব করে হয়তো তার মোকাবেলা শহরের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির সাথে হচ্ছে, আর এই লড়াই সাধারণ মূল্যায়নের চেয়ে অনেক বড় কিছু হতে যাচ্ছে। এতে তার এক্সাইটমেন্ট আরো বেড়ে যায়। আর্থার তার তলার আগুনে আবৃত্ত করে আক্রমণ করে, কিন্তু ক্যাসপিয়ান সহজে তা ব্লক করে আর দ্রুত পাল্টা আঘাত করতে থাকে। তখন ক্যাসপিয়ান লক্ষ্য করে আর্থার চলাফেরা সামান্য ধীর, কিন্তু তার শক্তি বডির সীমার চেয়েও বেশি। হঠাৎ আর্থার একটা টেকনিক খুঁজে পায় এবং আঘাত করতে যায়, কিন্তু ক্যাসপিয়ান ঘুরে দাঁড়িয়ে তাকে পিছিয়ে যেতে বাধ্য করে। আর্থার গতি বাড়াতে আগুনে জাদু ব্যবহার করে আবার আক্রমণ করে, কিন্তু গিলমাস্টার ম্যাজিক দিয়ে তাকে দূরে ঠেলে দেয় এবং সতর্ক করে অতিরিক্ত আত্মবিশ্বাসী যেন না হয়। অবশেষে পরীক্ষা শেষ হয় আর আর্থার বি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হিসেবে স্বীকৃতি পায় এবং লাইসেন্স হাতে পায়। এদিকে গিল্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা ক্যাসপিয়ানকে ঘিরে ধরে, কারণ একদিনে দুইজনকে বি র্যাঙ্ক দেওয়া অস্বাভাবিক। ক্যাসপিয়ান তাদেরকে মনে করিয়ে দেয় 6 মাস আগে রাজ্য থেকে সেই নিয়ম তুলে নেওয়া হয়েছে যা তরুণদের বি র্যাঙ্ক পেতে বাধা দিত। অধিকাংশ বি র্যাঙ্ক প্রার্থী অভিজাত বা বিশেষ রক্তধারার, যেমন লুকা যে হাফ এলফ এবং প্রভাবশালী পরিবার থেকে এসেছে। অন্য ছেলে যে সরাসরি র্যাঙ্ক পেয়ে
চেয়েছিল সে আসলে মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে সে শক্তিশালী প্রভাবশালীদের সমর্থন পেয়েছে। অধিকর্তারা ভবিষ্যৎ পরিণতি নিয়ে কিছুটা চিন্তিত থাকে, কিন্তু নাইট আর্থার সম্পর্কে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে কারণ সে ছিল সম্পূর্ণ ভিন্ন এবং তার শক্তি অস্বাভাবিক সীমা। ক্যাসপিয়ান স্পষ্ট করে বলে সে আর্থারের অতীত সম্পর্কে খুব বেশি কিছু জানে না, কিন্তু সে পুরোপুরি নিশ্চিত যে আর্থার না এলফ আর না ডোয়ার, তবে সে যে অসাধারণ শক্তিশালী নিয়ে কোনো সন্দেহও নেই। তার যে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্যের সবচেয়ে শক্তিশালী ফায়ার ওয়াইল্ডেন পরিবারগুলো একটি নিয়ে জ্যাসমিন তাকে সমর্থন করছে। ক্যাসপিয়ান মনে করে আর্থারের ফায়ার ম্যাজিক নিঃসন্দেহে ভালো, কিন্তু তার স্টোরি তার থেকেও বেশি ধারালো। যদি সে এভাবে অনুশীলন চালিয়ে যায় তাহলে সে সত্যি এক ভয়ঙ্কর শক্তিশালী অ্যাডভেঞ্চারার হয়ে উঠতে পারবে। এদিকে আর্থারও বুঝতে পারে যে সে ম্যাজিকের উপর একটু বেশি নির্ভর করছে, আর সত্যিকার অর্থে শক্তিশালী হতে হলে তাকে স্কট ট্রেনিং এ আরো মনোযোগ দিতে হবে। গিল থেকে বের হওয়ার পর তার হঠাৎ ইলাইজার সঙ্গে দেখা হয়। ইলাইজা তাকে উপদেশ দিয়ে বলে লুকাসকে থামানো তার দায়িত্ব ছিল, তবে পরক্ষণে সে বলে যদি আর্থার না করতো তাহলে সে নিজে লুকাসকে থামাতো। আর তখনই লুকাসে সে জিজ্ঞেস করে তারা কি নিয়ে আলোচনা করছে। আর্থার আর ইলাইজা দুইজনই তাকে ইগনোর করে, এতে লুকাস আরো বিরক্ত হয়ে যায় কারণ তার মতে সে তাদের মতে শক্তিশালী। আর্থার তখন শান্তভাবে বলে যে তার মতো ডি র্যাঙ্কের অ্যাডভেঞ্চারদের অন্তত উচ্চ র্যাঙ্কদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা উচিত। রাগে লুকাস তার কলার চিপে ধরে, কিন্তু চারপাশের লোকজনের দৃষ্টি পড়ে সে থেমে যায়। এরপর জ্যাসমিন আর্থারকে সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে অধিকাংশ নতুন অ্যাডভেঞ্চাররা তাদের যাত্রা শুরু করে। যদিও জ্যাসমিন জানে আর্থারের জন্য এখানে তেমন কিছু করার নেই, সে জানে তাদের আসল গন্তব্য এখন অনেক দূরে। এটা বলে সে দৌড়ে এগিয়ে যায়। আর্থারের জন্য তার গতি ধরে রাখা সহজ হয় না। আর্থার অবাক হয়ে যায় কারণ জ্যাসমিন এত দ্রুত কিভাবে, আর আজকে দ্বিতীয়বারের মতো কেউ তাকে সত্যি চমকে দিয়েছে। কিছুক্ষণ আগে সে ক্যাসপিয়ানকে হালকাভাবে নিয়েছিল, আর এখন সে অনুভব করে হয়তো সে নিজের মনোযোগ হারাচ্ছে। আর তখন হঠাৎ জঙ্গলের দিক থেকে প্রচন্ড বিস্ফোরণের শব্দ আসে। কয়েক সেকেন্ডের মধ্যে এক বিশালকায় সাজোয়া বন্য শুঁড় সামনে এসে হাজির হয়। মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকজন অ্যাডভেঞ্চারার সেই দানবের শিকার হয়। জ্যাসমিন সঙ্গে সঙ্গে আর্থারকে বলে তাদের পিছিয়ে যেতে হবে কারণ এই বন্য শুঁড় একটি উচ্চ স্তরের দানব যা সাধারণত এই এলাকায় দেখা যায় না। কিছু দূরে তারা এক আহত দলের সন্ধান পায় যাদের পাশে একটি ভাঙা বড় খাঁচা পড়ে আছে। জ্যাসমিন তখন বুঝে যায় ওরা হয়তো দানবটিকে কোথাও নিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা খাঁচা ভেঙে পালিয়ে গেছে। হঠাৎ শুকরটি তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। আর্থার ও জ্যাসমিন কোনোভাবে তার প্রথম হামলা থেকে বেঁচে যায়, কিন্তু পর মুহূর্তে দানবটি তার লম্বা জিহ্বা তাদের দিকে ছুড়ে দেয়। দুজনে তার থেকেও বেঁচে যায়। এরপরে জ্যাসমিন পাল্টা আঘাত করে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সে তাকে সামান্য ক্ষতি করতে পারে। দানবটি হঠাৎ সেই গাছের দিকে ধাক্কা দেয় যেটার উপর ভর দিয়ে জ্যাসমিন দাঁড়িয়েছিল। ভারসাম্য রক্ষা করার সুযোগ না পেয়ে তাকে পিছিয়ে যেতে হয়। আর তখনই আর্থার উইড ম্যাজিক ব্যবহার করে চোখের পলকে তার কাছে পৌঁছে তাকে বিপদসীমা থেকে সরিয়ে আনে। এরপর দানবটির মনোযোগ আহত অ্যাডভেঞ্চার দিকে ঘুরে যায়, আর জ্যাসমিন তাদের বাঁচাতে এগিয়ে যায়। আর্থারও তাদের সাহায্য করতে চায়, কিন্তু তার অন্তর্দৃষ্টি তাকে থামায়। এখন তাড়াহুড়া করা ঠিক হবে না। সে নিজেকে সংযত করে আর সঠিক মুহূর্তের অপেক্ষা করে। যে মুহূর্তে দানবটি পুরোপুরি জ্যাসমিনের দিকে মনোযোগ দেয়, আর্থার উইন্ড ম্যাজিক ইউজ করে লাইটিং স্পিডের সামনে এগিয়ে যায়। সে তার বিশেষ শটের ফ্যান ম্যাজিক প্রয়োগ করে আর বিধ্বংসে আঘাত করে, যার কারণে দানবটি সেখানে থমকে যায়। এরপরে আর্থার একের পর এক শক্তিশালী আঘাত করে শেষ পর্যন্ত সে দানবটিকে মারতে সক্ষম হয়। পরে যখন অ্যাডভেঞ্চারের মৃত দানবটিকে নিয়ে যাচ্ছে, জেসমিন তখন আর্থারকে বোঝে এমন পরিস্থিতিতে শুধু শক্তি না, ধৈর্য আর সঠিক সময় আসল পার্থক্য গড়ে দেয়। এরা শুনে আর্থার একটু বিভ্রান্ত হয়ে যায় কারণ এবার সে ভুলটা কোথায় করলো। তার কি একটু হলেও আতঙ্ক দেখানো উচিত ছিল, নাকি সে অতিরিক্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছে। রাতে দুজনে ক্যাম্প ফায়ার জ্বালায়। চারপাশে নিস্তব্ধতা, আগুনের আলোয় জঙ্গলে ছায়া ধুলছে। সেই শান্ত পরিবেশে জেসমিন নিজের গল্প বলতে শুরু করে, কেন সে বাড়ি ছেড়ে অ্যাডভেঞ্চারার হয়েছে। সেই জন্য তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম গ্রেট ফায়ারম্যান জন্ম দিয়েছে, আর তাদের ঐতিহ্য নিয়ে পরিবারের প্রবল গর্ব। সিলিং অনুষ্ঠানের আগে জেসমিনের মানব পর্যবেক্ষণ করা হয়েছিল, এই জন্য তার বাবা মায়ের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু যখন জানা গেল সে ফায়ার এলিমেন্ট ব্যবহার করতে পারে না, তখন তাকে অযোগ্য আর ব্যর্থ বলে খোঁটা দেওয়া হয়। আর সেই মুহূর্তে তার হৃদয় ভেঙে যায়। এ কথা শুনে আর্থার সত্যি রেগে যায়। সে বলে কোনো এলিমেন্ট অন্যটির চেয়ে শ্রেষ্ঠ হয় না, সবকিছু নির্ভর করে কিভাবে সেটা ব্যবহার করা হচ্ছে তার উপর। জেসমিন তাকে দেখে হেসে ফেলে, আর সে বলে কখনো ভাবিনি এই বিষয়ে আর্থার এতটা রিয়াক্ট করবে। আর্থার একটু লজ্জা পায়, কিন্তু সত্যি হলো তার আগের জীবনে অনেকেই তাকে অযোগ্য বলতো, আর সেই অপবাদ ভুল প্রমাণ করার জন্য সে নিজেকে বদলাতে অনেক পরিশ্রম করেছিল। জেসমিন এরপর যেন একসময় সেও আর্থারের মতো বেপরোয়া ভাবে ফাইট করতো, যার কারণে তার টিমে বহুবার ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আর সেখান থেকে সে শিখেছে অন্যদের উপর ভরসা করা, টিম ওয়ার্কের গুরুত্ব। আর সেই মানুষগুলোর কারণে সে আজ আরো ভালো যোদ্ধা হতে পেরেছে। ধীরে ধীরে জেসমিন ঘুমিয়ে পড়ে, কিন্তু আর্থার সারা রাত পাহারা দেয়। সে নিজেকে প্রশ্ন করে আমি কি বদলাতে পারবো। সে যাদের রক্ষা করতে চায় তাদের কথা ভাবে আর মনে মনে প্রতিজ্ঞা করে তাদের নিরাপদ রাখতে হলে সে নিজেকে যতটা সম্ভব বদলাবে। তো এই এনিমেটার সিজন এখানে শেষ হয়ে যায়। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।